আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম। আচ্ছা, শোনো একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের টাইম লিমিটেশন এত কম, হ্যাঁ, যে কিছুই করতে পারছি না বলে মনে হচ্ছে। প্লাস তোমাদের ইমপ্রুভমেন্ট কি সেটাও বুঝতে পারছি না। তো নেক্সট ক্লাস থেকে আমি চিন্তা করছি তোমাদের আইটেম নেব, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে মনে হয় অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনের অ্যালডোস্টেরন পর্যন্ত শেষ করেছিলাম। আজকে গ্লুকোকর্টিকয়েড পড়বো। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের কোন আইটেমটা নেব একটু বলো আমাকে। তোমরা কোন আইটেম গুলো শুরু করতে চাও? সরাসরি কি নার্ভাস সিস্টেম নাকি এন্ডোক্রাইন সিস্টেমের সবগুলো দিতে? কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। তাহলে একটু রেসপন্স করো, তোমরা কি কি আইটেম দিতে চাও? ম্যাম ম্যাম এন্ডোক্রাইন থেকে শুরু করলে ভালো হতো না? হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কি থেকে শুরু করলে তোমাদের ভালো হতো? তাহলে এন্ডোক্রাইনে আমি যে আইটেম গুলো পড়িয়েছি সেগুলোই নিব, নাকি নেক্সট ক্লাসে আমি তোমাদের অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনের আইটেমটা নিব আর হচ্ছে রিপ্রোডাক্টিভের নিব? কারণ এর আগের দুইটার তো তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, এই আইটেম গুলা কিভাবে নিবেন? জুমে ফেস টু ফেস ভাইবা তোমরা ভিডিও অন করবে, 3 জন বা 5 জন করে করে একসাথে কোশ্চেন করব আমরা, আগে যেমন টেবিলে আইটেম নিতাম সেরকম করে। ও আচ্ছা ম্যাম। তোমাদের অন্যান্য সাবজেক্টের আইটেম হচ্ছে না? জি ম্যাম, হচ্ছে অ্যানাটমিতে হচ্ছে, আর বায়োকেমিস্ট্রি আপাতত অফ আছে। আচ্ছা, অ্যানাটমি যেভাবে নিচ্ছে সেভাবে নিবো আর কি, কারণ আমার মনে হচ্ছে কি তোমরা মনে হয় ক্লাস করতে বেশি ইন্টারেস্টেড না। হ্যাঁ, ক্লাসে তোমাদের 50% অ্যাবসেন্ট থাকে, আইটেম নিলে তো অ্যাটলিস্ট আসবে, কিছু জিজ্ঞেস করলে দুইটা কথা বলবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাইলে হচ্ছে নেক্সট ক্লাস ম্যাম, মানে নেক্সট উইক নাকি এই উইকে? এই উইকে তোমরা দিতে পারবে? টাইম আছে তোমাদের রাতের দিকে? না ম্যাম, পড়ানোর নেক্সট সময় উইক আছে? থেকে শুরু করলেই ভালো হয়। আচ্ছা, নেক্সট উইক তাহলে কখন? ম্যাম নেক্সট উইক ম্যাম, এই যে আপনার ক্লাসের টাইম নিলেই তো ভালো হয়। আচ্ছা, তাহলে নেক্সট উইকে 1:30টা থেকে যতটা পর্যন্ত হয়। হ্যাঁ, তোমাদের রোল শুরু হচ্ছে 121 থেকে না? জি ম্যাম। তাহলে 121 থেকে 125 5 জন 5 জন করে আইটেম দিবা, ঠিক আছে? আর সবাই থাকবা জুমে, সবাই থাকবা, কি কোয়েশ্চেন করছি তোমাদের ফ্রেন্ড কি অ্যান্সার করছে সেগুলো তোমরা শুনবা। আচ্ছা, আমি একসাথে দুইটা নিয়ে নিই, তোমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের 2 নম্বর আইটেমটাও নিয়ে নিই। ম্যাম একদিনে? হুম, না ম্যাম, একদিনে একটা আইটেম হইলেই ভালো হয়। তোমাদের রিপ্রোডাক্টিভের লেকচার হয়ে গেছে না? কারণ আমার হিসাব মতো লাস্ট 3টা উইক তোমরা ছুটিতে ছিলা, ক্লাস হয় নাই বা কিরকম কিরকম জানি। এত তো লুজ দিলে সিলেবাস শেষ হবে না। আমি কি করবে বলো? ম্যাম ফার্স্ট আইটেম তো একটাই থাকলে ভালো হয়, তারপরে আচ্ছা আচ্ছা যদি আচ্ছা আপনার আচ্ছা, ইচ্ছা তাহলে হয় দিতে পারেন। অ্যাডেনোকর্টিক্যাল হরমোনের আইটেম যেটা আছে সেটা, ঠিক আছে? আচ্ছা জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গ্লুকোকর্টিকয়েডটা শুরু করি। গ্লুকোকর্টিকয়েড কোত্থেকে আসে? গ্লুকোকর্টিকয়েড হরমোন কোত্থেকে আসে? ম্যাম অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফ্যাসিকুলাটা। অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা ফেসিকুলাটা। ডিফারেন্ট গ্লুকোকর্টিকয়েড আছে, এর মধ্যে 95% অফ গ্লুকোকর্টিকয়েড অ্যাক্টিভিটি করে কে? কর্টিসল। তাহলে কর্টিসল হচ্ছে এখানকার মেজর হরমোন।
আর জোনা গ্লোমেরুলাসের মেজর হরমোন কে ছিল? মিনারেলোকর্টিকয়েড ম্যাম। হ্যাঁ, মিনারেলোকর্টিকয়েড তো অবশ্যই মেজর। নাম কি? যেমন এখানে Aldosterone, গ্লুকোকর্টিকয়েড ma'am. আছে, অ্যালডোস্টেরন। দ্য নেম অফ দ্যাট হরমোন ইজ অ্যালডোস্টেরন। আচ্ছা, অ্যালডোস্টেরনটা কেন শুধু গ্লোমেরুলাসা থেকেই হয়, কেন ভেসিকুলেটর থেকে হয় না? কেন জোনা ফেসিকুলাটা বা জোনা রেটিকুলারিস থেকে আমরা কোনো অ্যালডোস্টেরন পাই না? ম্যাম, জোনা ফেসিকুলাটা বা জোনা রেটিকুলারিসে অ্যান্ডোস্টেরন সিনথেস হরমোনটা থাকে না ম্যাম, যে হরমোনটা দিয়ে অ্যালডোস্টেরন সিনথেস হরমোন, সরি ম্যাম, এনজাইম, সরি। এনজাইম, ঠিক আছে। এই হরমোন সিনথেসিসের স্টেপ গুলো মনে আছে? সবগুলো স্টেপেই কোনো না কোনো এনজাইম লাগে আমাদের, ঠিক আছে। তো শুধুমাত্র জোনা গ্লোমেরুলাসেতেই আমাদের অ্যালডোস্টেরন সিনথেস এনজাইমটা আছে, শুধুমাত্র সেই লেয়ারেই আমাদের অ্যালডোস্টেরনটা সিনথেসিস হয় এবং শুধুমাত্র ওই লেয়ার থেকেই আমরা এটা পাই। বাকি দুইটা লেয়ারে এই এনজাইমটা থাকে না বলে আমরা এটা পাই না, ঠিক আছে। এখন ইফেক্ট অফ কর্টিসল বা ফাংশন অফ কর্টিসল, এর আগে আমরা থাইরয়েড হরমোন পড়েছি না? Yes, এর ma'am. আগে আমরা থাইরয়েড হরমোন পড়েছি। আর কি হরমোন পড়েছিলাম? ম্যাম প্যারাথাইরয়েড। প্যারাথাইরয়েড আর ইনসুলিনও তো পড়েছি। নো ম্যাম। আচ্ছা, ইনসুলিন তোমাদের ম্যাডাম পড়ায়নি এখনো, রুনা ম্যাডাম? ম্যাম ইনসুলিন হয়েছে ম্যাম, আমাদের তো এন্ডোক্রাইন শেষ ম্যাম। ইনসুলিন ম্যাম টিউটোরিয়ালে হয়নি। আচ্ছা, যাই হোক, এর আগে আমরা যখন থাইরয়েড পড়েছিলাম তখন থাইরয়েডের ফাংশন যখন তোমাদের জিজ্ঞেস করেছি বা অ্যাসাইনমেন্টে লিখতে বলেছি তখন তোমরা সবাই লিখেছিলে মেটাবলিক ফাংশন অফ থাইরয়েড 1 নম্বরে, তাই না? মনে আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তোমাদেরকে তো তখন বলেছিলাম জিনিসটা ভুল ছিল, হ্যাঁ। কারণ হচ্ছে থাইরয়েড হরমোনের মেইন ফাংশন হচ্ছে ক্যালোরিজেনিক ফাংশন। সেই ক্যালোরিজেনিক ফাংশনটা সে কি করে? বেজাল মেটাবলিক রেট বাড়িয়ে করে, হ্যাঁ। আর মেটাবলিক ফাংশন মানে কি? আমাদের যেই বেসিক নিউট্রিয়েন্ট গুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট, ওদের সিনথেসিস বাড়ানোটাই হচ্ছে মেইনলি মেটাবলিক ফাংশন। আর কর্টিসল ইজ দ্য হরমোন দ্যাট ইজ রেসপন্সিবল, that is the major hormone that causes metabolism of our body. তাহলে কর্টিসলের ফাংশন যদি আমরা লিখতে বলি তাহলে 1 নাম্বার ফাংশন কি হবে? মেটাবলিক ফাংশন, ঠিক আছে। আর থাইরয়েডের ফাংশন লিখতে বললে 1 নাম্বার কি হবে? ক্যালোরিজেনিক অর থার্মোজেনেসিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কর্টিসল কি করে? কার্বোহাইড্রেটের উপর সে গ্লুকোনিওজেনেসিস করে। গ্লুকোনিওজেনেসিস মানে কি? নন কার্বোহাইড্রেট সোর্স থেকে মানে গ্লুকোজ তৈরি করে আর কি। নন কার্বোহাইড্রেট সোর্স মানে যেমন ফ্যাট, প্রোটিন, অ্যাসিড, প্রোটিন। নরমালি কার্বোহাইড্রেট হচ্ছে গিয়ে, নরমালি গ্লুকোজ হচ্ছে গিয়ে ডিফারেন্ট কার্বোহাইড্রেটের ইউনিট, হ্যাঁ। কিন্তু যখন আমাদের গ্লুকোজটা কার্বোহাইড্রেট সোর্স থেকে না এসে কোনো প্রোটিন সোর্স থেকে আসে বা ফ্যাট সোর্স থেকে আসে তখন যেটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কোথায় হয়? লিভারে আর কিডনিতে ম্যাম। অল্প কিডনিতে। লিভার আর কিডনি, ভেরি গুড। আচ্ছা, আর কি করে? সে গ্লাইকোজেন স্টোরেজ করে ইন দ্য লিভার সেল। গ্লাইকোজেন কি জিনিস? গ্লুকোজের পলিমার। স্টোরেজ ফর্ম। গ্লুকোজের পলিমারিজম, অনেকগুলো গ্লুকোজ মিলে স্টোরেজ ফর্ম। একটা লার্জ, হ্যাঁ, স্টোরেজ ফর্ম, মানে অনেকগুলো গ্লুকোজ মিলে যখন একটা লম্বা চেইন বানায় তখন সেটাকে আমরা বলি গ্লাইকোজেন। আর ওইটা হচ্ছে গ্লাইকোজেন হিসেবে আমাদের লিভারে স্টোর থাকে। লিভারে এই স্টোরেজ গ্লাইকোজেনের কোনো ইম্পর্টেন্স আছে?
যখন লাগে ব্লাড গ্লুকোজ কমে যায় তখন এই ইয়াটা গ্লাইকোজেন ব্লাড ভেঙে গ্লুকোজ মেনটেন্যান্স ম্যাম, ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন্যান্স। ব্লাড গ্লুকোজ লেভেল কখন কমে? তখন ম্যাম ইউটিলাইজেশন হবে বেশি স্টারভেশন, বা স্টারভেশনের সময়। স্টারভেশন হচ্ছে একটা অনেক মানে কি বলবো বড় টার্ম। ফাস্টিং হতে পারে ম্যাম, ফাস্টিং বা ফাস্টিং বলতে পারো, অথবা ইন বিটুইন মিল। হ্যাঁ, সকালে নাস্তা খেলাম, তারপর যে তোমরা বলো না দুপুরে ক্লাস করতে করতে খিদা লেগে যায় ম্যাডাম, তো ওই খিদার টাইমটায় তোমার লিভার গ্লাইকোজেন যে স্টোরেজ থাকে ও এসে তোমাকে সাপোর্ট দেয় বা তোমার কাজ করে। আর স্টারভেশন তো হচ্ছে গিয়ে মানে অনেকদিন যদি না খেয়ে থাকে, স্টারভেশনে তোমার স্টোরেজ গ্লাইকোজেনও থাকে না, তখন তোমার ওই গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে তোমার ব্লাড গ্লুকোজটা মেনটেন হয়। ঠিক আছে, এই জিনিসটা সবাই খেয়াল রাখবা। হ্যাঁ, স্টারভেশনের সময় ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করার জন্য আমার লাগবে গ্লুকোনিওজেনেসিস, আর হচ্ছে ইন বিটুইন মিল বা একটা 3 to 6 আওয়ার টাইপ যদি আমাদের ফাস্টিং থাকে, তখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা মেনটেন করবে স্টোরেজ গ্লাইকোজেন ইন দ্য লিভার। ম্যাম আচ্ছা, সে আর গ্লাইকোজেনের কি করে? স্টোরেজ বাড়লে ম্যাম ব্লাড গ্লুকোজ কমে যাবে না? ব্লাড গ্লুকোজ লেভেল যখন বাড়বে তখনই এক্সেস ব্লাড গ্লুকোজ গুলা গিয়ে লিভারে স্টোরেজ হবে। ঠিক আছে, এটা তো অবশ্যই। আচ্ছা, একটু হোল্ড। হ্যালো, হ্যাঁ সরি, কি বলছিলাম আমরা? হ্যালো, ম্যাম হ্যাঁ গ্লাইকোজেন, হ্যাঁ ঠিক আছে। গ্লাইকোজেন যদি স্টোর হয় তখন ব্লাড গ্লুকোজ লেভেল কমে অবভিয়াসলি, কিন্তু আমার গ্লাইকোজেন স্টোরেজটা যখন বেশি থাকবে বা অ্যাডিকুয়েট থাকবে, তখন যদি কোনো কারণে মানে ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে যায়, ইমিডিয়েটলি আমি ব্লাড গ্লুকোজ লেভেলটা সাপ্লাই পাবো। বুঝতে পেরেছো? মানে এটা হচ্ছে খুবই কি বলবো রিভার্সিবল আর কি একটা কন্ডিশন। গ্লুকোজ যখন ব্লাডে গ্লুকোজটা বেশি হয়ে যাবে, তার সাথে সাথে গিয়ে গ্লাইকোজেন হয়ে যাবে, আবার যখন একটু কমে যাবে তখন আবার গ্লাইকোজেন গুলো ভেঙে ভেঙে গ্লুকোজ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, মানে ইন কেস অফ নিড বা ইন কেস অফ এনি কাইন্ড অফ স্ট্রেস, ওই গ্লাইকোজেন স্টোরেজটা বাড়াও মানে হচ্ছে গিয়ে আমার ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া। বুঝছো? ম্যাম ম্যাম তাহলে ইন সেন্স এটা ব্লাডের এক্সেসিভ যে গ্লুকোজ লেভেল সেটাকে কোনো মতে গ্লাইকোজেনে কনভার্ট করে লিভারে স্টোরেজ করছে, আর আরেকদিকে ম্যাম গ্লুকোনিওজেনেসিস দিয়ে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়াচ্ছে। তো ম্যাম ও কি তাহলে বেসিক্যালি নন কার্বোহাইড্রেট সোর্স গুলোকে কমানোর চেষ্টা করতেছে? এটা কি কর্টিজলের কাজ ম্যাম? নন কার্বোহাইড্রেট সোর্সকে কমানোর চেষ্টা করতেছে। যে ম্যাম এভাবে চলতে থাকলে তো ম্যাম আস্তে আস্তে প্রোটিন বডিতে প্রোটিন ফ্যাটি অ্যাসিড সবই তো কমে যাবে, খালি গ্লাইকোজেন পেতে পারতেছে খালি। হ্যাঁ, ঘটনা তো সত্যি। তোমার আমরা যখন পড়বো অ্যাবনর্মালিটি অফ গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন, তখন আমরা পড়বো যদি এটা আমাদের বডিতে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকে, তাহলে সে অ্যাডিকুয়েট অ্যামাউন্টের কার্বোহাইড্রেটকে ইউটিলাইজ করে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে মেইনটেইন করবে। ঠিক আছে, বা আলটিমেটলি ব্লাড গ্লুকোজ লেভেলটাকে মানে আমাদের যতখানি বাড়ানো দরকার ততখানি বাড়াবে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কর্টিসলকে কিন্তু বলা হয় হরমোন অফ স্ট্রেস। স্ট্রেস মানে বুঝো তোমরা? ইয়েস ম্যাম। প্রেশার বা মেন্টালি বিপদকালীন হরমোন। ম্যাম বিপদকালীন হরমোন নাকি? মানে স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে কি? টেনশন। ম্যাম যেটার এগেইনস্ট ম্যাম হিলিং দরকার পড়ে ম্যাম।
like surgery, trauma, ভেরি গুড। injury. মানে ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশনকে একসাথে স্ট্রেস বলে। সেটার মধ্যে ট্রমা হতে পারে, ইনফেকশন হতে পারে, ইভেন ইন্টেন্স হিট অর কোল্ড, মানে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডাও আমার জন্য স্ট্রেস হিসেবে মানে বিবেচিত হতে পারে। সার্জারি বা যে কোনো ধরনের কন্ডিশন যেটা আমার নর্মাল যে এনভায়রনমেন্ট সেটাকে চেঞ্জ করে দেয়, সেটাই হচ্ছে গিয়ে স্ট্রেস। ইভেন একটা মানুষকে যখন তুমি জেলে আটকায় রাখবা বা ইভেন ঘরের মধ্যে বন্দি করে রাখবা, সেটাও কিন্তু একটা স্ট্রেস। এই যে আমাদের এখন কোভিড সিচুয়েশন চলতেছে, এটার জন্য আমাদের বাইরে যাওয়া রেস্ট্রিক্টেড, এটাও একটা স্ট্রেসফুল কন্ডিশন। ঠিক আছে? তো এই স্ট্রেসফুল কন্ডিশনে কি হয়, আমাদের বডিতে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট সবকিছুর নিড বেড়ে যায়, ইউটিলাইজেশন বেড়ে যায়। ঠিক আছে? তো তখন সেই মুহূর্তে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে কে? কর্টিসল। আমাদের ব্লাড অ্যামাইনো অ্যাসিড বাড়াবে কে? কর্টিসল। আমাদের ব্লাড ফ্যাটি অ্যাসিড বাড়াবে কে? কর্টিসল। মানে ইন টাইম অফ নিড, ইন টাইম অফ ইমার্জেন্সি যে হরমোনটা আমাদেরকে ইমিডিয়েট সাপ্লাই দিবে, সেটাই হচ্ছে গিয়ে কর্টিসল। ধরো একটা অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকলো, হ্যাঁ, তো সেই অ্যান্টিজেনটাকে ডিস্ট্রয় করার জন্য আমাদের কি লাগবে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি লাগবে। অ্যান্টিবডি সিনথেসিস হয় কোত্থেকে? And plasma cells. অ্যান্টিবডি তো মেইনলি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, তাই না? সব ধরনের অ্যান্টিবডি তো হচ্ছে গামা গামা কি গ্লোবিউলিন বা ইমিউনোগ্লোবিউলিন। সেগুলার মেইন সোর্স কি? প্রোটিন। প্রোটিন মানে কি? অ্যামাইনো অ্যাসিড। মানে হচ্ছে কি একটা অ্যান্টিবডি সিনথেসিস করতে আমার প্রোটিন লাগবে। সেই প্রোটিনটা কোত্থেকে আসবে? ব্লাড অ্যামাইনো অ্যাসিড থেকে। সেই অ্যামাইনো অ্যাসিডটা আমাকে একটা অ্যান্টিজেন বডিতে ঢোকার সাথে সাথে কে আমাকে ব্লাডে এনে দিবে? কর্টিসল। Ma'am, হ্যাঁ, অ্যান্টিবডি প্রোডাকশন কি ম্যাম ইনফ্ল্যামেটরি রেসপন্স বা ইমিউন রেসপন্সের মধ্যে পড়ে না ম্যাম? হ্যাঁ, ইমিউন রেসপন্সের মধ্যে অবশ্যই পড়বে, কিন্তু সেই ইমিউন রেসপন্সের আলটিমেট ইফেক্টটা কি? অ্যান্টিবডি প্রোডাকশন। সেই অ্যান্টিবডি প্রোডাকশনের র ম্যাটেরিয়ালটা কি? অবশ্যই প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড, তাই না? তো ম্যাম ইনফ্ল্যামেটরি রেসপন্স যদি হয় ম্যাম, কর্টিসলের তো অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন আছে। কর্টিসলের অবশ্যই অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন আছে, কিন্তু আমি তোমাকে বলছি ওর র ম্যাটেরিয়ালটা কি? সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস, তাই না? মানে ওর প্রোটিন লাগবে, সেই প্রোটিনটা ইন কেস অফ স্ট্রেস, ইন কেস অফ ইমার্জেন্সিতে অবশ্যই বাড়াবে কর্টিসল। আর কর্টিসলের অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ইফেক্টটা, সেটার মেকানিজমও আছে। সেটা কিন্তু সে প্রোটিন ডিক্রিজ করে, ব্লাড অ্যামাইনো অ্যাসিড ডিক্রিজ করে সে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা করবে না। তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টের মেকানিজম আরো আছে, 5টা স্টেপে আছে, সেগুলো আমরা পরে করবো। এরপর কি যাব? আচ্ছা, তারপর হচ্ছে প্রোটিনের উপর কি ইফেক্ট? সে ডিক্রিজ প্রোটিন স্টোর ইন অল সেলস এক্সেপ্ট লিভার। সে লিভারের মধ্যে প্রোটিন স্টোরটা বাড়াবে, কিন্তু বাকি সব জায়গায় প্রোটিনের স্টোরটা কমাবে। ইনক্রিজ ক্যাটাবলিজম অফ প্রোটিন ইন সেল, মানে সেলের মধ্যে যে প্রোটিনটা থাকে তাদের ক্যাটাবলিজম বাড়াবে, মানে ভেঙে ফেলবে। আর হচ্ছে আলটিমেটলি সে কি করবে? প্লাজমা অ্যামাইনো অ্যাসিডটাকে বাড়াবে। এই যে ও যে অ্যামাইনো অ্যাসিডটাকে বাড়াচ্ছে কিন্তু অন্য জায়গায় কমাচ্ছে, কিন্তু লিভারে বাড়াচ্ছে কেন? লিভারে কেন বাড়াচ্ছে? ম্যাম প্লাজমার প্রোটিন তৈরি করার জন্য। হুম, অবশ্যই প্লাজমা প্রোটিন তৈরি করার জন্য। আর গ্লুকোনিওজেনেসিস তো ম্যাম অ্যামিনো অ্যাসিড কাজে লাগতে পারে।
আরেকটা কাজ সে করে, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিসের জন্য যে এনজাইম গুলা লাগে তাদেরকে সে স্টিমুলেট করে, লিভার এনজাইম গুলোকে পার্টিকুলারলি স্টিমুলেট করে, সে কারণে লিভারের মধ্যে প্রোটিন সিনথেসিস গুলা বাড়ে। সেম জিনিসটা আচ্ছা, আমি কি বুঝাইতে পারতেছি কি জিনিস? অন্যান্য অন্যান্য সেল যেগুলোতে আমাদের প্রোটিন জমা হতে পারে, মাসেল সেল বা ধরো হচ্ছে গিয়ে স্কেলেটাল মাসেল বা হচ্ছে গিয়ে আমাদের স্মুথ মাসেল, এইসব জায়গায় আমাদের প্রোটিন স্টোর থাকে না। তো স্কেলেটাল মাসেল বা স্মুথ মাসেলে গিয়ে সে ক্যাটাবলিজম করবে, কিন্তু লিভারে গিয়ে সে প্রোটিনের অ্যানাবলিজম করবে। কেন অ্যানাবলিজম করবে? কারণ প্রোটিন সিনথেসিসের জন্য যে এনজাইম গুলা থাকে, কর্টিসল গিয়ে সেই এনজাইমের অ্যাক্টিভিটি গুলাকে বাড়ায় দেয়। আরেকটা কাজ কি করবে? ফ্যাটের উপর সে মোবিলাইজেশন অফ ফ্যাটি অ্যাসিড বাড়ায় দেয়, আর অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড বাড়ায়। সেলের মধ্যে অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড বাড়ায়। অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড বাড়ালে কি হয়? হাই লেভেল এনার্জি। এনার্জিটা পাই আমরা, তাই না? আমাদের এটিপি সিনথেসিস হয়। তাহলে কি হয়? আমাদের এনার্জি সোর্স হিসেবে, হ্যাঁ, এনার্জি সোর্স হিসেবে তখন কার্বোহাইড্রেটের সাথে সাথে ফ্যাটটাও ইউটিলাইজড হয়। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের সেই অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট। আচ্ছা, ইনফ্লামেটরি ইফেক্ট কি? ইনফ্লামেটরি ইফেক্টটা কি একটু কেউ বলতে পারবা? ম্যাম, ইনফেকশন অর মাইক্রোবিয়াল ইনভেশনের এগেইনস্টে আমাদের যে সেলুলার রেসপন্স, সেটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন। যেই সেলুলার রেসপন্স, সেটাই হচ্ছে কি ইনফ্লামেটরি রেসপন্স। তাহলে ইনফ্লামেটরি রেসপন্সটা কি আমাদের শরীরের জন্য ভালো নাকি খারাপ? ভালো ম্যাম। ভালো, অবশ্যই ভালো। তোমরা যখন থার্ড ইয়ারে গিয়ে প্যাথোলজি পড়বা, তখন ইনফ্লামেশন নিয়ে পুরা একটা চ্যাপ্টার পড়বা। হ্যাঁ, ইনফ্লামেশনে কি কি চেঞ্জ হয়, যে কোনো ধরনের ইনফ্লামেটরি সাবস্টেন্স যখন আমাদের শরীরে ঢুকে, কন্টিনিউয়াস কিন্তু ঢুকতেছে, আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখনও কিন্তু মিনিমাম অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া, ভাইরাস আমাদের বডিতে কন্টিনিউয়াস ঢুকছে। তো আমাদের বডির যে নর্মাল ইমিউনিটি, সেগুলো দিয়ে কিন্তু আমরা ওদেরকে ডিস্ট্রয় করে ফেলতেছি। সেটার জন্য কিন্তু আমাদের মানে ও যখন ঢুকতেছে তখনই কিন্তু মিনিমাল ইনফ্লামেটরি ইফেক্ট হচ্ছে, সেটা আমরা বুঝতেছি না। কিন্তু যখন ইনফ্লামেটরি ইফেক্টটা অনেক বেশি হয়, তখন সেটার কিছু সাইন সিমটম হয়। সাইন সিমটম গুলো কি হতে পারে? ওগুলাকে প্যাথোলজিতে পড়বা, রুবোর বলে, টিউমার বলে। মানে জিনিসটা হবে কি, তোমার বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি মিডিয়েটর আসবে, কেমিক্যাল সাবস্টেন্সেস আসবে, এসে সেই জায়গাটাতে কি করবে, তোমার প্লাজমা প্রোটিনের কনসেন্ট্রেশন বাড়ায় দিবে, লিউকোসাইটোসিস করবে, মানে হচ্ছে ডাব্লিউবিসি সেলগুলোকে সেখানে ড্র্যাগ করে নিয়ে আসবে, অন্যান্য ফ্লুইড অ্যাকুমুলেশন হবে, হয়ে জায়গাটার মধ্যে ইডেমেটাস সোয়েলিং হবে, তারপরে জায়গাটাতে রেডনেস হবে, জায়গাটাতে পেইন থাকবে, জায়গাটার টেম্পারেচার বেড়ে যাবে। মানে ধরো কোথাও ব্যথা পেলে ইমিডিয়েটলি কি হচ্ছে, ওই জায়গাটা ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে না? এক্সটার্নালি আমরা এই জিনিসগুলাই দেখতে পাই একটা ইনফ্লামেটরি প্রসেস হিসেবে, ঠিক আছে? তো সেই প্রসেসটার জন্য রেসপন্সিবল জিনিসগুলো কি? ইমিডিয়েটলি একটা টিস্যুতে ড্যামেজ হলো, ড্যামেজ হওয়ার সাথে সাথে সেখানে কি হবে, কিছু কেমিক্যাল সাবস্টেন্সের সিক্রেশন বাড়বে। সেই কেমিক্যাল সাবস্টেন্স গুলো কি হতে পারে? হিস্টামিন হতে পারে, ব্র্যাডিকাইনিন হতে পারে, প্রোস্টাগ্ল্যান্ডিন হতে পারে, লিউকোট্রাইন হতে পারে, ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিওলাইটিক এনজাইম হতে পারে। এগুলাকে আমরা কি বলতেছি? ইনফ্লামেটরি মিডিয়েটর আর কেমিক্যাল সাবস্টেন্স। কয়টা নাম বলো তো ইনফ্লামেটরি মিডিয়েটরের? Chemotactic factors, ECF, NCFA. ECF কি? Eosinophilic chemotactic factor, তারপর neutrophilic chemotactic factor.
আচ্ছা, ওগুলো হচ্ছে কেমোট্যাকটিক ফ্যাক্টর। আর আমি ওগুলো ওয়ান কাইন্ড অফ ইনফ্লামেটরি মিডিয়েটর, কিন্তু ইনফ্লামেটরি মিডিয়েটর যদি বলি তাহলে তোমাদের ফার্স্টে হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইন এগুলোকে বলতে হবে। ওগুলা ওগুলা কেমোট্যাকটিক ফ্যাক্টর, লিউকোট্রাইন, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, কেমোট্যাকটিক ফ্যাক্টরের সাথে ইনফ্লামেটরি মিডিয়েটরের একটু ডিফারেন্স আছে। এই কেমোট্যাকটিক ফ্যাক্টর গুলা গিয়ে ইনফ্লামেটরি মিডিয়েটর গুলাকে অ্যাক্টিভেট করে, ঠিক আছে? ইনফ্লামেটরি মিডিয়েটর গুলো আমাদেরকে এই নামগুলো বলতে হবে: হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইন, ঠিক আছে? আচ্ছা, আর কি করবে সে? যে জায়গাটায় ড্যামেজ হলো সেখানে সে ব্লাড ফ্লোটা বাড়াই দিবে। এই ব্লাড ফ্লোটা বাড়াই দিলে যে ইমিডিয়েট ইফেক্টটা হবে সেটাকে বলবে ইরাইথ্রেমা। আর কি করবে সে? ভেসোডাইলেশন ম্যাম। হ্যাঁ, ভেসোডাইলেটেশন করবে। ভেসোডাইলেটেশনের মাধ্যমেই তো সে ব্লাড ফ্লোটা বাড়াই দিবে। আর কি করে? ম্যাম ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়িয়ে দেবে ম্যাম। হ্যাঁ, ক্যাপিলারি পার্মিয়াবিলিটি বাড়াই দিবে। ক্যাপিলারি পার্মিয়াবিলিটি বাড়াই দিলে কি হবে? ম্যাম ডব্লিউবিসি ম্যাম ডায়াবেটিস করে এই ইন্টারস্টিশিয়ামে পৌঁছাতে পারবে যেখানে ম্যাম ইনফ্লামেশন হয়েছে। ক্যাপিলারি পার্মিয়াবিলিটির সাথে কি ডাব্লিউবিসি মোবিলাইজেশনের রিলেশন আছে? ম্যাম তাহলে পারমিয়াবিলিটি না বেড়ে গেলে ম্যাম কেমোট্যাকটিক ফ্যাক্টর কিভাবে ম্যাম ইনডিউস করবে লিউকোসাইটোসিস, তারপরে ম্যাম ডাব্লিউবিসি কিভাবে দুটো মানে ট্রান্সসেলুলার পাথওয়ে দিয়ে ম্যাম কিভাবে ইন্টারস্টিশিয়ামে রিচ করবে ম্যাম? না, সে তো রিচ করবেই, ঠিক আছে? তোমার যদি এখানে আমার ক্যাপিলারি পার্মিয়াবিলিটি নাও বাড়ে তাও তো সে রিচ করবে। ক্যাপিলারি পার্মিয়াবিলিটি বাড়ার সাথে রিলেশন হচ্ছে আসলে প্লাজমা প্রোটিনের, ঠিক আছে, বা প্লাজমার। নর্মালি প্লাজমা কিন্তু ক্যাপিলারি থেকে লিক আউট করে না, ঠিক আছে? কিন্তু যদি কোনো ইনফ্লামেশন হয় তখন কিন্তু যে ক্যাপিলারি গুলো আছে তাদের যে পোর গুলা আছে বা যে পারমিবিলিটি যেটা আছে সেটা সাধারণত একটু বড় হয়ে যায়। তারপরে কি হয়, সেখানে মানে যে প্লাজমা প্রোটিনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অনেকগুলো ক্লটিং ফ্যাক্টর আছে, তাই না? সেই ক্লটিং ফ্যাক্টর গুলো তখন বের হয়ে তোমার টু দ্য সাইট অফ ড্যামেজে চলে যায়। তারপরে গিয়ে সেখানে যদি ব্লিডিংটাকে স্টপ করে বা অন্যান্য প্লাজমা প্রোটিন গুলাকে অ্যাডহেসিভ ভাবে ওই জায়গাটাতে ওয়ান কাইন্ড অফ ইডেমা করে। মানে প্লাজমা প্রোটিন মানেই তো ফ্লুইড অ্যাকুমুলেশন। তো সেখানে গিয়ে ওরা জিনিসটাকে সোয়েলিং করে ফেলে, যেটাকে আমরা বলি নন পিটিং টাইপ অফ ইডেমা। যদি ফ্লুইড অ্যাকুমুলেশনের মাধ্যমে ইডেমা হয় তখন সেটাকে আমরা কি বলি? পিটিং ইডেমা বলি। আর যদি সোয়েলিংটার জন্য তোমার প্লাজমা প্রোটিন বা জেলাটিনাস সাবস্টেন্স রেসপন্সিবল হয় তখন সেটাকে আমরা বলি নন পিটিং ইডেমা। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে গিয়ে লিউকোসাইট, ডাব্লিউবিসি বা লিউকোসাইট। আর আলটিমেটলি সেখানে কি হবে? ইনগ্রোথ অফ ফাইব্রাস টিস্যু, মানে যেখানে তোমার নর্মাল টিস্যু ছিল সেই টিস্যুটার হিলিং এর মাধ্যমে সেখানে ফাইব্রাস টিস্যু ফরমেশন হবে। আর ফাইব্রাস টিস্যু ফরমেশনের মাধ্যমে এই জায়গাটার হিলিং হবে। এখন যে জিনিসটা চলতেছে, যেমন কোভিড ডিজিজ যেটা চলতেছে না, সেখানে কি হয়? ফাইব্রোসিস অফ লাং হয়, তাই না? এটা হচ্ছে গিয়ে আমার একটা আলটিমেট রেজাল্ট অফ ইনফ্লামেটরি প্রসেস। যদি আমরা শুরু থেকে চিন্তা করি কি হচ্ছে, করোনা ভাইরাসটা আমাদের ওরোফ্যারিঞ্জিয়াল প্যাসেজ দিয়ে বডিতে ঢুকছে, তারপর সেটা ডিউরিং ইন্সপিরেশন আমাদের লাং এয়ারওয়েজ এর মধ্যে যাচ্ছে, সেখানে আমাদের অ্যালভিউলার মধ্যে চলে যাচ্ছে। অ্যালভিউলার মধ্যে গিয়ে সে ফার্স্টে কি করতেছে? ইনভেট করতেছে, রেপ্লিকেশন করে যখন অনেক বেশি হয়ে যাচ্ছে তখন সে রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে। কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে?
কোনো আইডিয়া আছে কারো যে মানে একটা প্যান্ডেমিক চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? এই প্যান্ডেমিকের জন্য তোমরা ঘরে বসে আছো, এই প্যান্ডেমিকের ভাইরাসটা কোন রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার প্যাথোজেনিক অ্যাক্টিভিটি করে? আচ্ছা, এটা হচ্ছে AC2 রিসেপ্টর। হ্যাঁ, ACE2 H2 হ্যাঁ, ম্যাম। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2। আমাদের নর্মাল এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম গুলা যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এই ভাইরাসটাও সেই রিসেপ্টরের সাথেই বাইন্ড করে। ওরা সেলের মধ্যে ঢুকে আরো বেশি রেপ্লিকেশন করে সেলের ড্যামেজ করে, সেলের মধ্যে ইনফ্লামেশন করে। তারপরে গিয়ে কি হয়, ইনফ্লামেটরি সব মেডিয়েটর আসে, বা ইনফ্লামেটরি এই যে স্টেপ গুলা বললাম, সে সবগুলা স্টেপ হয়ে হয়ে আলটিমেটলি আমার অ্যালভিউলাই গুলার ফাইব্রোসিস হয়ে যায়। আর আমার যদি অ্যালভিউলাই গুলার ফাইব্রোসিস হয় তাহলে কি হবে? ডিস্টিংশন কমে যাবে ম্যাম। ব্লাডে ট্রান্সফার হতে পারবে না, আর ম্যাম হাইপোক্সিয়া হতে পারে। ম্যাম হ্যাঁ, ডিস্টিংশন আমাদের আলটিমেট ফাংশনাল অ্যাক্টিভিটি অফ লাং কমে যায়। তোমরা যে শুনছো না যে ও সিটি স্ক্যান করছে, ওর 30% লাং ইনভলভ, ওর 50% লাং ইনভলভ। তো হয় কি, আমার 100% লাং অ্যাক্টিভিটির মধ্যে যখন 50% কমে যায়, তার মানে কি আমাদের অক্সিজেনের ধারণ ক্ষমতা 50% কমে গেল, বডি নিডের 50% কমে গেল। আলটিমেটলি আমার টিস্যুর স্যাচুরেশন, ব্লাডের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া মানে কি, আমার টিস্যুতে টার্গেট অক্সিজেনটা আমি পৌঁছাতে পারবো না। আলটিমেটলি কি হয়, স্যাচুরেশন যখন কমে যায় তখন আমাদের বডির অন্যান্য টিস্যু অক্সিজেন পায় না। তারপর ব্রেন যখন অক্সিজেন পাবে না, বা বডির পেরিফেরাল টিস্যু যখন অক্সিজেন পাবে না, সেখানে কি হবে? নেক্রোসিস হবে, ড্যামেজ হবে, তাই না? সেই নেক্রোস টিস্যু গুলা তার জায়গা থেকে ছুটে গিয়ে ব্লাড ভেসেলে চলে যাবে, ব্লাড ভেসেল গিয়ে ব্লাড ভেসেল গুলাকে ব্লক করে দিবে। সেই ব্লকের ফলে কি হবে, যদি আমাদের হার্টের ব্লাড ভেসেলে ব্লক হয় তাহলে সেখান থেকে মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক হতে পারে। যদি আমাদের ব্রেনের ব্লাড ভেসেল গুলা ব্লক হয় তখন কি হবে, স্ট্রোক বা সেরেব্রোভাস্কুলার অ্যাটাক, অনেক কিছু হতে পারে। আলটিমেটলি মানুষের ডেথ হয়ে যায়, তাই না? কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। ম্যাম কোভিড কি অ্যালভিউলার ইডিমা হয় নাকি ম্যাম ইন্টারস্টিশিয়াল ইডিমা? কোভিডে অ্যালভিউলার ইডিমা হয় নাকি ম্যাম ইন্টারস্টিশিয়াল? ম্যাম ফ্লুইডটা কোথায় অ্যাকুমুলেট করে ম্যাম, ইন্টারস্টিশিয়ামে নাকি ম্যাম অ্যালভিউলাসের ভিতরে ম্যাম? ইন্টারস্টিশিয়ামে করার কথা বেশি, এটা আমি ঠিক জানি না, কিন্তু মনে হয় সব জায়গাতেই করে। অ্যালভিউলাইতেও করতে পারে, অ্যালভিউলার ইন্টারস্টিশিয়ামেও করতে পারে। মোস্ট প্রবাবলি মনে হয় অ্যালভিউলার ইন্টারস্টিশিয়ামে করে। আচ্ছা, এটা দেখতে হবে, দেখে জানাবো। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে গিয়ে মোটামুটি আমরা মানে ইনফ্লামেটরি যে মেকানিজম সেটা একটু বুঝার চেষ্টা করলাম বা একটু বললাম। তাইলে এখন কর্টিসলের রোল কি? কর্টিসলের রোল হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি রোল। সে কি করতে পারে, ইনফ্লামেশনটাকে দুই ভাবে কমাতে পারে। একটা হচ্ছে কি, যদি আর্লি স্টেজে আমরা কর্টিসল সাপ্লিমেন্ট করি তাহলে সে ইনফ্লামেটরি প্রসেসটাকে স্টার্টই হতে দিবে না। আর যদি অলরেডি ইনফ্লামেটরি প্রসেসটা স্টার্ট হয়ে যায় তাহলে সে কি করবে, বন্ধ করে দেবে এবং হিলিং এর জন্য মানে হিলিং এর ইয়াগুলো ইনক্রিজ করে দেবে আর কি। তখন সে ইনফ্লামেটরি প্রসেসটাকে মানে রিজলিউট করে ফেলবে, মানে তাড়াতাড়ি যেন ইনফ্লামেটরি প্রসেসটা শেষ হয়ে যায় সে ব্যবস্থা করবে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে কিভাবে করবে?
সে লাইসোসোমাল মেমব্রেনটাকে স্ট্যাবিলাইজ করবে। একটু আগে যে ইনফ্লামেটরি মিডিয়েটর গুলো আসছিল, লাইসোসোম কি জিনিস মনে আছে? লাইসোসোম কি জিনিস মনে আছে? হাইড্রোলাইটিক এনজাইমের একটা স্যাক। হ্যাঁ, এটা হচ্ছে একটা সেলুলার মাইক্রো অর্গানালি, তাই না? সেলের ভিতরে থাকতো লাইসোসোম, রাইবোসোম। সেই লাইসোসোমাল মেমব্রেনের রাপচারের মাধ্যমে তোমার বিভিন্ন ধরনের প্রোটিওলাইটিক এনজাইম গুলো রিলিজ হয়ে আমাদের ইনফ্লামেটরি প্রসেসটাকে স্টার্ট করতো। তো সেই লাইসোসোমের মেমব্রেনটা যেন না ভাঙে, কর্টিসল গিয়ে কি করে, সেই মেমব্রেনটাকে স্ট্যাবিলাইজ করে। তারপর সে কি করে, ক্যাপিলারির পারমিয়াবিলিটিটাকে ডিক্রিজ করে। একটু আগে কি বলছিলাম, ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেড়ে গিয়ে আমাদের প্রোটিওলাইটিক এনজাইম আসে, আমাদের বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর রিলিজ হয়, বিভিন্ন ধরনের প্রোটিন আসে। তারপরে ও কি করে, কর্টিসল হ্যান্ড কি করে, ওর পারমিয়াবিলিটিটাকে কমায় দেয়। পারমিয়াবিলিটি কমায় দিলে এইসব জিনিস আর আসতে পারে না। আর সে কি করে, ডাব্লিউবিসির মাইগ্রেশনটাকে কমায় দেয়। একটু আগে বলেছিলাম লিউকোসাইটোসিস হয়, কর্টিসল এখন লিউকোসাইটোসিসটাকে অফ করে দেয়। আর কি করে, সাপ্রেস দ্য ইমিউন সিস্টেম কজিং লিম্ফোসাইট রিপ্রোডাকশন টু রিডিউস মার্কলি, মানে সে লিম্ফোসাইট প্রোডাকশনটাকেও কমায় দেয়। আর কি করে, ইন্টারলিউকিন 1 রিলিজ করে ডাব্লিউবিসি থেকে। সে কি করে, অ্যাটিনুয়েট ফিভার। ফিভার অ্যাটিনুয়েটেড করা মানে কি, কমায় দেয়া, ঠিক আছে? টেম্পারেচার, নর্মাল ইনফ্লামেটরি প্রসেস হচ্ছে টেম্পারেচার রাইজ করবে, আর ও গিয়ে কি করবে, টেম্পারেচারটাকে ডিক্রিজ করে দিবে। আচ্ছা, ও কর্টিসলের ফাংশনের মধ্যেই কিন্তু এগুলা পড়ে। ফার্স্টে তোমরা তাহলে যদি কর্টিসলের ফাংশন কেউ জিজ্ঞেস করে বা রিটেনে আসে, যখন লিখবা মেটাবলিক ফাংশন, তারপরে লিখবা অ্যান্টি ইনফ্লামেটরি ফাংশন, তারপরে কি লিখবা অ্যান্টি অ্যালার্জিক ফাংশন বা ইফেক্ট, তারপরে ইফেক্টস অন ব্লাড সেলস এন্ড ইমিউনিটি, ইফেক্টস অন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। এগুলাই হচ্ছে কি সব ফাংশন। তারপরে ইফেক্টস অফ কর্টিসল অন হিলিং। হিলিং এর মধ্যে কি ওর ইফেক্ট আছে? Causes resolution of inflammation by blocking most of the factors that are promoting inflammation by enhancing the rate of healing resulting from increased mobilization of amino acid to repair the damaged tissue, increase gluconeogenesis to provide extra glucose for cellular energy, increase fatty acid available for cellular energy, inactivate or remove the inflammatory product. তার মানে কি, একদিকে কর্টিসলটা আমাদের ইনফ্লামেশনটাকে রিজলিউট করতেছে, আবার অন্যদিকে কি করতেছে, ইনফ্লামেটরি প্রসেসের জন্য যে ক্ষতিটা হয়ে গেছিল সেই ক্ষতিটাকে হিল করে ফেলতেছে। কিভাবে হিল করতেছে? তখন ওই আমাদের মেটাবলিক ইফেক্টটা কাজে লাগবে। আমাদের যে কোনো ধরনের হিলিং প্রসেসের জন্য প্রোটিন লাগে, অ্যামাইনো অ্যাসিড লাগে, ফ্যাট লাগে, এগুলা সে ইনক্রিজ করবে, ব্লাডে এগুলোর লেভেল সে ইনক্রিজ করবে। কিভাবে ইনক্রিজ করবে? কার্বোহাইড্রেট গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে। কিভাবে ইনক্রিজ করবে অ্যামাইনো অ্যাসিড? ওদের মোবিলাইজেশন বাড়ানোর মাধ্যমে। কিভাবে ফ্যাটি অ্যাসিড ইনক্রিজ করবে? ওদের সেলুলার, মানে আমাদের স্টোরেজ থেকে ওদেরকে ব্লাডে নিয়ে আসবে। জিনিসটা কি বোঝা গেছে? জি ম্যাম। তাহলে কর্টিসল কি করে, ইনফ্লামেটরি প্রসেসটাকে শুরু হতে বাধা দেয়। যদি শুরু হয়ে যায় তাহলে র্যাপিড রিজলিউশন করে, আর ইনফ্লামেশনের জন্য যে ক্ষতিটা হচ্ছে সেটাকেও হিলিং করে। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম যদি সে মানে অ্যান্টি ইনফ্লামেটরি হয় তাহলে কি ম্যাম সে আমাদের দেহের জন্য কি মানে উপকারী ভূমিকা পালন করতেছে না ক্ষতি করতেছে আর কি? হ্যাঁ, এখন এটাই হচ্ছে গিয়ে প্রশ্ন। সেটা হচ্ছে ওর দুইটা ইফেক্টই আছে। যদি আমি ওকে মানে নর্মাল ডোজে যদি আমি ওকে ইউজ করি বডিতে, বা নর্মাল যে ডোজে সে সিক্রেট হয় সেই ডোজে যদি হয়, তার মানে কি বডির যা নিড সে সেই অনুযায়ী সিক্রেট হচ্ছে, সেই অনুযায়ী রেসপন্স করতেছে, তাহলে আমাদের হোমিওস্টেসিস মেইনটেইন হচ্ছে, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ গুড। কোনো কারণে যদি ওর সিক্রেশন বেড়ে যায়, সেটা অবশ্যই আমাদের বডির জন্য খারাপ। কারণ কি,
মানে যে বললাম না আমাদের কন্টিনিউয়াস বডিতে ইনফেকশন ইনফ্লামেশন হচ্ছে, কন্টিনিউয়াস ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকতেছে, ওরা ইনফ্লামেশন করতেছে, সেগুলোকে আমরা কিল করতেছি। কিন্তু কোনো কারণে যদি আমাদের বডিতে কর্টিসল লেভেল বেড়ে যায় তখন সেটা কি করবে, মানে ওই ব্যাকটেরিয়া ভাইরাসকে ডিস্ট্রয় না করে ওদের গ্রোথকে আরো হেল্প করবে, মানে ওরা অনেক বেশি বেশি হয়ে আমাদের বডির মধ্যে অনেক বেশি বেশি, মানে আমাদের বডির ইমিউনিটিটাকেই ও সাপ্রেস করে দিবে। আমাদের ইমিউনিটি যখন সাপ্রেস হয়ে যাবে তখন বডির যেই ক্ষতিকারক অর্গানিজম গুলা থাকবে ওরা গিয়ে বডির অনেক বেশি ক্ষতি করে ফেলবে বা অনেক বড় বড় ড্যামেজ করে ফেলবে, সেটা আর আমাদের নর্মাল প্রসেসের মাধ্যমে হিলিং হবে না। তখন আমাদেরকে এক্সটার্নাল অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, অ্যান্টিভাইরাল ইউজ করতে হবে। মানে হচ্ছে কর্টিসলটা যতক্ষণ পর্যন্ত আমাদের বডির নর্মাল যে নিড সেই অনুযায়ী সিনথেসিস বাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো, কিন্তু এক্সেস কখনোই ভালো না। এখন এই কর্টিসলের কিছু লাইফ সেভিং ইউটিলাইজেশন আছে বা লাইফ সেভিং কিছু ফাংশন আছে। হ্যাঁ, এই লাইফ সেভিং ফাংশন গুলোর জন্যই আমরা সাধারণত কর্টিসলকে ড্রাগ হিসেবে ইউজ করি। সেই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে, এগুলো হচ্ছে অনেকটা অ্যাপ্লাইড ফিজিওলজির মতো। সেটা কি, আমাদের কিছু ডিজিজ আছে, কয়েকটা ইনফ্লামেটরি ডিজিজের নাম বলতে পারবে? পলিকে নিয়ে যাবো, কয়েকটা ইনফ্লামেটরি ডিজিজের নাম বলতে পারবে? কয়েকটা Allergies, ইনফ্লামেটরি ma'am. ডিজিজের নাম কেউ বলতে পারবে? Ma'am, allergies, bronchitis, ma'am, হ্যাঁ, viral infection. Ma'am, viral infection. শুনতে পাচ্ছি না। এরপর ma'am, ma'am, viral infection, ma'am. এরপর ma'am, allergies. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইনফ্লামেটরি ডিজিজ বলতে আসলে আমরা যেমন বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, বা গ্লোমেরুলোনেফ্রাইটিস, আইটিস টাইপ যে ধরনের ডিজিজ গুলো আছে, তো এখানে কি হয়, তোমার সাধারণত অটোইমিউনিটির জন্য কতগুলো অ্যান্টিবডি ফর্ম হয়, ঠিক আছে? সেই অ্যান্টিবডি, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি হয়, অ্যান্টিবডি গুলা গিয়ে আমাদের যে বোনসের জয়েন্ট গুলো আছে, যেমন প্রক্সিমাল যে জয়েন্ট গুলো আছে, হাতের জয়েন্ট, সেখানে গিয়ে ওরা ইনফ্লামেটরি প্রসেসের মাধ্যমে বোনসের কি বলে, মানে বোনস ক্ষয় করে ফেলে বা জয়েন্ট স্পেসে ইনফ্লামেটরি ফ্লুইড অ্যাকুমুলেট করে আমাদের মুভমেন্ট গুলাকে ডিক্রিজ করে দেয়। হাতে প্রচন্ড ব্যথা হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিক পেশেন্টের হাতে প্রচন্ড ব্যথা হয়, সে হাত মুভ করতে পারে না, আলটিমেটলি তার মানে ডেবিলিটি হয়ে যায়, সে মানে হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। সেম গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি চিন্তা করো, এখানেও অটোইমিউনিটির মাধ্যমে কতগুলো অ্যান্টিবডি ফর্ম হয় বা কোনো ইনফ্লামেটরি মিডিয়েটরের জন্য আমাদের গ্লোমেরুলাসের ইনফ্লামেশন হয়ে গ্লোমেরুলাসের ডিস্ট্রয় হয়ে যায়। গ্লোমেরুলাস যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কি হবে, আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, তাই না? তো এই ধরনের যে ডিজিজ গুলা আছে, হ্যাঁ, সেই ডিজিজ গুলার মেইন মেকানিজম হচ্ছে ইনফ্লামেশন। তো সেই ইনফ্লামেশনটা এতই বেশি যে যদি ইনফ্লামেশনটাকে আমরা চলতে দেই তাহলে আমাদের সেটা ডেথ পর্যন্ত করতে পারে। এই ধরনের যখন খুব বেশি সিভিয়ার হয়ে যায় তখন আমরা এক্সটার্নাল কর্টিকোস্টেরয়েড বা কর্টিসল এগুলা দেই, ইনজেক্টেবল ফর্মেও দিতে পারি বা ওরাল ফর্মেও দিতে পারি। যখন আমরা এক্সোজেনাস সোর্স থেকে এগুলো দেই তখন ওরা গিয়ে কি করে, সেই ইনফ্লামেটরি প্রসেসটাকে হোল্ড করে দেয়, তখন আর ইনফ্লামেশনটা হয় না, যেটা কিনা আমাদের লাইফ সেভিং হিসেবেও কাজ করে। আবার যেমন ধরো তোমরা একটা উদাহরণ দিই, যেমন ওই যে অনেকে আছে না যে মৌমাছির চাক ভাঙে সেখান থেকে মধু কালেক্ট করে, গ্রামে তো এগুলো খুব কমন, যে মৌমাছি কামড় দিছে, দেখছো এরকম কোনো মানুষকে? Yes, ma'am. জি ম্যাম। তো দেখা যায় কি যে মৌমাছির যে পয়জনটা আছে সেটা প্রচন্ড রকমের টক্সিক এবং কি বলবো, সে মানে খুব খুব বেশি ইনফ্লামেটরি মিডিয়েটর গুলাকে
রিলিজ করে, সেটার জন্য কি হয়, তোমার সারা শরীর তো ফুলে যায়, একদম চাকা চাকা হয়, ইভেন তোমার ব্রঙ্কোস্পাজম হয়, তোমার এয়ারওয়েতে অনেক বেশি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে ইভেন শ্বাসকষ্ট শুরু হয়। তো এই ধরনের একটা পেশেন্ট যখন আসে তখন হসপিটালে ইমিডিয়েটলি দুটো ইনজেকশন দেওয়া হয়। একটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক ইনজেকশন, যেটাকে আমরা ফেনারগান বলি বা অন্য রকম কিছু বলি, তখন সেই অ্যালার্জিক মিডিয়েটর গুলোকে রিলিজ করে। আরেকটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। সেই গ্লুকোকর্টিকয়েডটা কি করে, ইমিডিয়েটলি ইনফ্লামেটরি প্রসেসটাকে বন্ধ করে দেয়, তখন সেটা আমাদের জন্য লাইফ সেভিং হিসেবে কাজ করে। ম্যাম এটা কি অ্যানাফিল্যাক্সিস? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি, ম্যাম এটা কি আবার অ্যানাফিল্যাক্সিস? আবার একটু বলো। অ্যানাফিল্যাকটিক অ্যাটাক ম্যাম এটা? অ্যানাফাইলিক, হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ অ্যানাফাইলেকটিক অ্যাটাক বা মেকানিজম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ব্লাড সেলের উপর তাহলে ওর কাজ কি একটু দেখি আমরা। ব্লাড সেলের উপর কাজ যদি আমি দেখি, ও ইউসিনোফিল কাউন্ট কমায়, বেসোফিল কাউন্ট কমায়, আর টি লিম্ফোসাইটটাকে কমায়। কিভাবে কমায়, আমাদের যে লিম্ফ নোড গুলো আছে সেই লিম্ফ নোডের সাইজটাকে কমায়, মাইটোটিক অ্যাক্টিভিটি কমায় দেয়। তাহলে আলটিমেট ইফেক্ট হয়, আমাদের ইউসিনোফিল কিসের জন্য রেসপন্সিবল, আমরা ফাংশন অফ ইউসিনোফিল পড়েছিলাম। কি ধরনের ইনফেকশন হলে ইউসিনোফিল কাউন্ট বাড়ে, অ্যালার্জিক ছিল। মনে আছে? ম্যাম ভেরি গুড। অ্যালার্জিক আর অ্যালার্জিক, হচ্ছে অ্যালার্জিক কোন লার্ভা ম্যাম। প্যারাসাইটিক ইনফেকশনে ইউসিনোফিল কাউন্ট বাড়ে। প্যারাসাইট মানে কৃমি, তাই না? প্যারাসাইটিক ইনফেকশনে ইউসিনোফিল কাউন্ট কমে বাড়ে, আর হচ্ছে অ্যালার্জিক কোনো কন্ডিশন হলে তখনও ইউসিনোফিল কাউন্টটা বাড়ে। তাহলে কর্টিসল কি করে, ইউসিনোফিল কাউন্টটা কমায় দেয়। আরেকটা জিনিস কি করে, আমাদের লিম্ফ নোড গুলো থেকে টি লিম্ফোসাইটের মাইটোটিক অ্যাক্টিভিটি কমানোর মাধ্যমে টি লিম্ফোসাইটের সিনথেসিসটাকে কমায় দেয়। তাহলে আলটিমেটলি আমাদের কি করে, ইমিউনিটিটা কমায় দেয়। তাহলে কর্টিসল গিয়ে আলটিমেটলি আমাদের অ্যালার্জিক রেসপন্স কমাচ্ছে, আবার ইমিউন রেসপন্সও কমাচ্ছে। কিন্তু সে আবার কি করে, নিউট্রোফিল কাউন্ট বাড়ায়, প্ল্যাটেলেট কাউন্ট বাড়ায়, আর আরবিসি বাড়ায়। আর অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের উপর তার কাজ হচ্ছে কি, এসিটিএইচ সিক্রেশন কমায় দেয়। আচ্ছা, এই জিনিসটা একটু দেখো, সেটা হচ্ছে গিয়ে রেগুলেশন অফ অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন। ঠিক আছে, অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনের রেগুলেশন যদি আমরা বলি তাহলে কি কি হতে পারে। যেহেতু সে এক্সিসের মাধ্যমে সিক্রেটেড হয়, সে মাথার উপর কি আছে, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ হয়, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, তাই না? হ্যাঁ, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। সে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কি কার উপর কাজ করে, অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করে। অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করে। কাজ করে কি করে, কি রিলিজ করে, এসিটিএইচ ম্যাম। অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন। হ্যাঁ, এসিটিএইচ রিলিজ করে। সেই এসিটিএইচ গিয়ে কি করে, অ্যাড্রেনাল কর্টেক্স ম্যাম স্টিমুলেট করে। অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আমাদের অ্যালোস্ট্রিন রিলিজ করে বা কর্টিসল রিলিজ করে, তাই না? তো তাহলে রেগুলেশনে আমার এসিটিএইচও আসবে, আর কি আসবে, সিআরএইচও আসবে, কর্টিসল রিলিজিং হরমোনও আসবে। তাহলে আমরা ওই নেগেটিভ ফিডব্যাকের কথা চিন্তা করি, যদি ব্লাড লেভেল অফ কর্টিসল কমে যায় তাহলে কি হবে, সিআরএইচ বেড়ে যাবে। বাড়বে। হ্যাঁ, এসিটিএইচ বেড়ে যাবে, সিআরএইচ বেড়ে যাবে। সিআরএইচ বেড়ে গিয়ে আবার এসিটিএইচ কে বাড়াবে, এসিটিএইচ গিয়ে আবার কর্টিসলকে বাড়াবে। আর যদি উল্টাটা হয়, কর্টিসল যদি কমে যায় তাহলে, সরি বেড়ে যায়, কর্টিসল যদি বেড়ে যায় তাহলে ওই গিয়ে সে নেগেটিভ ইফেক্ট করে সিআরএইচ কে কমাবে, আবার এসিটিএইচ কেও কমাবে। ঠিক আছে, তাহলে এগুলাই হচ্ছে কি রেগুলেশন। রেগুলেশনের মধ্যে আরো কিছু জিনিস ছিল, সেটা কি ছিল, সার্কাডিয়ান রিদমও ছিল। হ্যাঁ, সার্কাডিয়ান রিদম জিনিসটা কি, আমি সকালের দিকে ম্যাম কর্টিসলের পরিমাণ অনেক বাড়ে, তারপরে
যে আস্তে আস্তে কমতে থেকে রাতের দিকে অনেকটা কমে যায় আর কি, তারপর আবার সকালে আবার বাড়ে, এরকম ভাবে একটা সাইকেল চলতে থাকে আর কি। এটা আচ্ছা, সার্কেডিয়ান ভেরি রিদম। গুড। হ্যাঁ, ভেরি গুড। এই সার্কাডিয়ান রিদমটা কিসের সাথে রিলেটেড? কর্টিসলের সাথে। স্লিপ সাইকেল। স্লিপ সাইকেলের সাথে রিলেটেড। হ্যাঁ, যেমন যেসব দারোয়ান নাইট ডিউটি করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তাহলে জিনিসটা কি সেম হবে? সেম তো অবশ্যই হবে না। তাদের ক্ষেত্রে আমরা পাবো সে দিনে ঘুমাবে, ঘুম থেকে ওঠার পর রাতে তার কর্টিসল লেভেল বেশি থাকবে, আর সে যখন সারা রাত জেগে ডিউটি করবে তখন তার সকালে কর্টিসল লেভেলটা কম থাকবে, তাই না? স্লিপ সাইকেলের সাথে আসলে এই সার্কাডিয়ান রিদমটা রিলেটেড। তা আমরা যারা আছি তাদের জন্য কি হয়, সকালে কর্টিসল লেভেলটা বাড়ে। এই জন্য যদি আমরা সকালে পরীক্ষা টরীক্ষা দিতে যাই তখন আমাদের মানে মানে এনার্জি থাকে, আমরা ভালো পরীক্ষা টরীক্ষা দিতে পারি। যাদের ভাইভা আগে হয়ে যায় তাদের স্ট্রেসের সাথে ফাইট করার এনার্জিটা বেশি থাকে, কিন্তু আলটিমেটলি গিয়ে যাদের তোমরা প্রফের সময় দেখবা আর কি, যাদের গিয়ে দুপুরের দিকে পরীক্ষা হয় বা 2টার পরে পরীক্ষা হয় তারা খুবই উইক হয়ে যায়, মনে হয় যে আর পারতেছি না। এগুলা সবই হচ্ছে কর্টিসলের ইফেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমরা যদি জানতে চাই, হ্যাঁ এই স্লাইডটা দেখা যাচ্ছে, অ্যাবনর্মালিটিস অফ অ্যাডেনোকর্টিক্যাল হরমোন। একটু এই জিনিসটা আমরা পড়ি। হ্যাঁ, হাইপোঅ্যাড্রেনালিজম, ঠিক আছে, একটা হচ্ছে এই জিনিসটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, টার্সিয়ারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, hyporenic hypoadrenalism, aldosteronism and pseudo hypoaldosteronism। এই জিনিসগুলা কি তোমরা কেউ বুঝতে পারছো? প্রাইমারি আমরা কখন বলবো? এটা যে শুধু হাইপোর ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা হাইপারের ক্ষেত্রেও প্রযোজ্য। প্রাইমারি কখন বলবো আমরা? সোর্স ড্যামেজ হলে। যখন আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো ডিজিজ হবে, স্পেসিফিক অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো ড্যামেজ বা ডিজিজ যখন হয় তখন সেটাকে আমরা বলি প্রাইমারি। এখন অ্যাড্রেনাল গ্ল্যান্ড আবার ঠিক আছে, আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো সমস্যা নেই, কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয় বা ড্যামেজ হয়, টিউমার হলে কি হবে, এসিটিএইচ বেড়ে যাবে, আর ড্যামেজ হলে কি হবে, এসিটিএইচ কমে যাবে, তাই না? তো যখন পিটুইটারি হরমোনের অ্যাবনর্মালিটির জন্য এসিটিএইচ বেড়ে গেলে কিন্তু আমার আলটিমেটলি কর্টিসলও বেড়ে যাবে, তাই না? আবার এসিটিএইচ কমে গেলে কিন্তু আমার আলটিমেটলি কর্টিসলও কমে যাবে। তাইলে অ্যান্টেরিয়র পিটুইটারি কোনো অ্যাবনর্মালিটির জন্য যদি আমার বডিতে কর্টিসল লেভেল বাড়ে বা কমে তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যাড্রেনাল অ্যাবনর্মালিটি, সেকেন্ডারি অ্যাড্রেনাল হাইপারসিক্রেশন অথবা সেকেন্ডারি অ্যাড্রেনাল হাইপোসিক্রেশন। আর যদি আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডও ঠিক আছে, অ্যান্টেরিয়র পিটুইটারিও ঠিক আছে, কিন্তু হাইপোথ্যালামাসের কোনো ডিজিজ বা হাইপোথ্যালামাসের কোনো অ্যাবনর্মালিটির জন্য আমার এসিটিএইচ আমার কর্টিসল বাড়ে অথবা কমে, তখন সেটাকে আমরা বলি টার্সিয়ারি অ্যাড্রেনাল অ্যাবনর্মালিটি বা ইনসাফিসিয়েন্সি বা হাইপার অ্যাড্রেনালিজম বা হাইপোঅ্যাড্রেনালিজম। জিনিসটা কি বোঝা গেছে? কথাগুলো কি বোঝা গেছে? ম্যাম এটা আরেকবার বলেন। আমরা যে একটা এক্সিস্ট করলাম না রেগুলেশনে গিয়ে একটু আগে, যে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড হচ্ছে সবার নিচে, সবার উপরে আছে কি হাইপোথ্যালামাস, তারপরে আছে অ্যান্টেরিয়র পিটুইটারি, তারপরে হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ধরো অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা টিউমার হয়েছে, টিউমার মানে কি এক্সেসিভ গ্রোথ অফ টিস্যু হয়েছে, তখন কি হবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়বে, কর্টিসল সিক্রেশন বাড়বে, তাই না? অথবা ধরো ইনফেকশনের জন্য টিস্যু ড্যামেজ হয়ে ফাইব্রোসিস হয়ে গেছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের, যদি ফাইব্রোসিস হয়ে যায় তখন কি হবে, অ্যালডোস্টেরন সিক্রেশন কমে যাবে, কর্টিসল সিক্রেশন কমে যাবে, তাই না? তো গ্ল্যান্ডের কোনো অ্যাবনর্মালিটির জন্য যদি আমাদের হরমোনের অ্যাবনর্মালিটি হয় তখন সেটাকে আমরা বলি প্রাইমারি অ্যাড্রেনাল অ্যাবনর্মালিটি। কমে গেলে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, বেড়ে গেলে প্রাইমারি হাইপার অ্যাড্রেনালিজম। বোঝা গেছে? মানে গ্ল্যান্ডের স্পেসিফিক প্রবলেমের জন্য যদি আমাদের হরমোনের প্রবলেম হয় তখন সেটাকে আমরা বলি প্রাইমারি।
কিন্তু গ্ল্যান্ড ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড ঠিক আছে, কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের কোনো প্রবলেমের জন্য এসিটিএইচ সিক্রেশন যদি বাড়ে, তাহলে কি আমাদের ধরো আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিতে একটা টিউমার হলো, মানে এক্সেসিভ টিস্যু গ্রোথ হলো, তখন এখান থেকে এসিটিএইচ সিক্রেশন বাড়বে না? এই এক্সেস এসিটিএইচ সিক্রেশন এসে কি করবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাকে স্টিমুলেট করবে বেশি বেশি কর্টিসল রিলিজ করার জন্য। আমার কিন্তু গ্ল্যান্ডের কোনো প্রবলেম নাই, কিন্তু ওই যে এসিটিএইচ এর প্রবলেমের জন্য আমার সিক্রেশন বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে হাইপার অ্যাড্রেনালিজম হচ্ছে, অথবা আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের ড্যামেজ হলো, ড্যামেজ হয়ে ফাইব্রোসিস হলো, ফাইব্রোসিসে অ্যাট্রফি হলো, তখন এসিটিএইচ সিক্রেশন কমে যাবে। এসিটিএইচ সিক্রেশন যদি কমে যায় তাহলে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের স্টিমুলেশন কমে যাবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডও কম কম কর্টিসল বা কম কম অ্যালডোস্টেরন সিক্রেট করবে, তখন যে অ্যাবনর্মালিটি গুলো হবে সেগুলোকে আমরা বলতেছি সেকেন্ডারি অ্যাড্রিনাল অ্যাবনর্মালিটি বা সেকেন্ডারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। এবার কি কথাগুলো বুঝে গেছে? ম্যাম স্লাইডে এসিটিএইচ বাড়ানো দেখাচ্ছে। হ্যাঁ, কারণ আমি তোমাকে বলতে মানে আমি স্লাইডটা রেডি করছি এইভাবে, সেটা হচ্ছে এই যে দেখো হাইপো অ্যাড্রেনালিজম, ঠিক আছে, হাইপো অ্যাড্রেনালিজম, এই যেগুলো সব হাইপো, তারপরে গিয়ে আসবে হচ্ছে আমার হাইপার অ্যাড্রেনালিজম, ঠিক আছে। ডিজিজ গুলাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তখন হাইপো অ্যাড্রেনালিজম আর হাইপার অ্যাড্রেনালিজম। এখন এই হাইপো অ্যাড্রেনালিজম গুলোকে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এভাবে ভাগ করে দেখাইছি, কিন্তু এই হাইপোটা কিন্তু অন্যভাবে হাইপারের ক্ষেত্রেও প্রযোজ্য। কথা বুঝে গেছে? জি ম্যাম। মানে যদি কম সিক্রেশন হয় তখন হাইপো, আর যখন বেশি সিক্রেশন হবে তখন হাইপার। কিন্তু আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি এই জিনিসগুলা প্রাইমারি কখন বলবো, সেকেন্ডারি কখন বলবো, টারশিয়ারি কখন বলবো, ঠিক আছে। আমার মানে এটা তো আমি তোমাদেরকে আরো 2-3টা স্লাইড স্কিপ করে এখানে চলে আসছি, তাই না? এটা হচ্ছে রেগুলেশনের সাথে রিলেটেড, সেজন্য যখন তোমাদেরকে একটু রেগুলেশনের কথা বললাম তখন এই জিনিসটা একটু বলার জন্য 3-4টা স্লাইড স্কিপ করে এখানে চলে আসছি। মানে রেগুলেশনটা যদি তোমাদের মাথায় থাকে তখন তোমরা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এই টার্মগুলো বুঝবা, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, আমরা আবার আগের স্লাইডে চলে যাই। একটা জিনিস আছে পারমিসিভ অ্যাকশন। পারমিসিভ অ্যাকশন মানে কি? মানে হচ্ছে কর্টিসল তো একটা হরমোন, গ্লুকোকর্টিকয়েড একটা হরমোন, তাই না? তো ডিফারেন্ট টাইপস অফ হরমোন আছে, যে হরমোনগুলা আছে সে হরমোনগুলা দেখা যায় যে গ্লুকোকর্টিকয়েডের হেল্প ছাড়া কাজ করতে পারে না, ঠিক আছে। তো মিনিমাম অ্যামাউন্ট অফ গ্লুকোকর্টিকয়েড ইজ এসেনশিয়াল ফর ইফেক্টিভ অ্যাক্টিভিটি অফ সাম আদার হরমোন। তো গ্লুকোকর্টিকয়েডের এই অ্যাকশনটাকেই বলা হয় পারমিসিভ অ্যাকশন। Kilixi, small amount must be present for a number of metabolic reaction to occur, such as gluconeogenic action of glucagon during fasting. মানে গ্লুকাগন একটা হরমোন, গ্লুকাগনের অ্যাক্টিভিটির জন্য আমার গ্লুকোকর্টিকয়েড লাগবে। লাইপোলাইটিক প্রেসার এন্ড ব্রঙ্কোডাইলেটর ইফেক্ট অফ ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইনও একটা হরমোন, কিন্তু ওর ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটির জন্য আমার মিনিমাম অ্যামাউন্ট অফ গ্লুকোকর্টিকয়েড লাগবে। এই যে গ্লুকোকর্টিকয়েড অন্যান্য হরমোন গুলাকে কাজ করতে দিচ্ছে, এটাই হচ্ছে ওর পারমিসিভ অ্যাকশন, ঠিক আছে। কথা বুঝে গেছে? জি ম্যাম। পারমিসিভ অ্যাকশন যে তোমাদের লেকচারে পড়ানো হয়নি? হয়েছে ম্যাম, লেকচারে ছিল। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে মিনারেল মেটাবলিজম। কি করে অ্যালডোস্টেরন কি করে? সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়ায়, পটাশিয়ামের সিক্রেশন বাড়ায়, ক্যালসিয়াম লেভেল কমায়। কিভাবে কমায়? ডিক্রিজ ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ফ্রম বোন আর ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিশন থ্রু ইউরিন। এই মিনারেল অ্যাক্টিভিটির কাজ, মিনারেল মেটাবলিজমের কাজ কে করে?
মেইনলি করে অ্যালডোস্টেরন, কিন্তু কিছু পরিমাণ গ্লুকোকর্টিকয়েডও করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা টার্ম, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন স্কেপ। অ্যালডোস্টেরন বডিতে থাকলে কি হয়? ম্যাম ইলেকট্রোলাইট ম্যাম মানে রিঅ্যাবজর্পশন বেশি হয়, ওয়াটার রিঅ্যাবজর্পশন বেশি হয়। হ্যাঁ, ইলেকট্রোলাইট অ্যাবজর্পশন বেশি হয়। এখন তার মানে অ্যালডোস্টেরন বেশি থাকলে কি হবে? বডিতে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়বে, পটাশিয়ামের এক্সক্রিশন বাড়বে, তাই না? কিন্তু সোডিয়ামের রিঅ্যাবজর্পশন বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পর্যায়ে যখন যায়, তখন কি হয়? প্রেশার নাইট্রিউরিসিস আর ডায়াবেটিস হয় থ্রু কিডনি, ঠিক আছে? সেটাকে কি বলি আমরা কিডনির? অ্যালডোস্টেরন স্কিপ। অ্যালডোস্টেরন স্কেপ তো অবশ্যই, কিন্তু কিডনির কোন প্রপার্টির জন্য অ্যালডোস্টেরন স্কেপ হয়? ডায়াবেটিস ম্যাম। ম্যাম ব্লাড প্রেশার মেইনটেনেন্সের জন্য বা ব্লাড প্রেশার মেইনটেনেন্সের জন্য। অটো রেগুলেশন আমরা পড়েছিলাম না? অটো রেগুলেশন অফ জিএফআর। জি ম্যাম। ও ম্যাম হাইপারটেনশন ম্যাম ডেভেলপ করে, হাইপারটেনশনটাকে ম্যাম রেগুলেট করার জন্য। হ্যাঁ, মানে আমরা আগে পড়েছি না, ঠিক হাইপারটেনশন না, যখন অ্যালডোস্টেরন বেশি হবে তখন আলটিমেটলি কি হবে আমাদের? ব্লাড ভলিউম বাড়বে আর কি, মানে ওয়াটার রিঅ্যাবজর্পশন ওয়াটার রিটেনশন বেশি হবে, এজন্য ওয়াটার ব্লাড ভলিউম বাড়বে। ব্লাড ভলিউম বাড়বে। ব্লাড ভলিউম বাড়লে আমাদের কি হবে? জিএফআর বাড়বে। জিএফআর বাড়লে কি হবে? আমাদের কিডনি দিয়ে ডায়াবেটিসটা বেশি হবে, ঠিক আছে? ডায়াবেটিস বেশি হওয়া মানে বেশি বেশি ওয়াটার চলে যাওয়া, বেশি বেশি সল্ট চলে যাওয়া। তার মানে এক্সেস অ্যালডোস্টেরন থাকার পরেও কিডনির প্রেশার ডায়াবেটিস আর প্রেশার নাইট্রিউরিসিস প্রপার্টির জন্য আমাদের বডিতে এক্সেসিভ ফ্লুইড বা এক্সেসিভ সল্ট অ্যাকুমুলেশন হয় না। এটা কি বলা হয়? অ্যালডোস্টেরন স্কেপ, ঠিক আছে? এটার জন্য রেসপন্সিবল হচ্ছে কি? অটো রেগুলেশন অফ কিডনির অটো রেগুলেশন প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস বলতে কি বুঝি? এই যে এই জিনিসটা, ট্রমা, ইনফেকশন, ইন্টেন্স হিট, কোল্ড, সবগুলোকে আমরা স্ট্রেস বলি। একটা একটা পেশেন্ট যখন সার্জারি করবে, সেটাও খুব স্ট্রেসফুল কন্ডিশন। রিস্ট্রেনিং অ্যান অ্যানিমেল সো দ্যাট ইট ক্যানট মুভ, এটাও একটা স্ট্রেসফুল কন্ডিশন। তারপর ধরো একটা মানুষ প্যারালাইজড হয়ে গেল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য, সেটাও তার জন্য একটা স্ট্রেসফুল কন্ডিশন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাবনর্মালিটি অফ অ্যাডেনোকর্টিক্যাল হরমোন। একটা কি হতে পারে? হাইপো অ্যাড্রেনালিজম হতে পারে, আর একটা কি হতে পারে? হাইপার অ্যাড্রেনালিজম, ঠিক আছে? হাইপো অ্যাড্রেনালিজমের জন্য কিছু ডিজিজ হয়, সেই ডিজিজ গুলোকে আমরা কি বলি? একটা ডিজিজের নাম অ্যাডিসনস ডিজিজ। অ্যাডিসনস ডিজিজের নাম শুনেছো? অ্যাডিসনস ডিজিজ কিন্তু তোমাদের রিটেনে আসবে, হ্যাঁ, শর্ট নোট আসে অ্যাডিসনস ডিজিজ। অ্যাডিসনস ডিজিজ মানে কি? যদি আমাদের অ্যাডেনোকর্টিক্যাল হরমোন কমে যায়, তখন সেটাকে আমরা বলি অ্যাডিসনস ডিজিজ। কেন হতে পারে? যদি অ্যাড্রেনাল কর্টেক্সের অ্যাট্রফি হয় অথবা ইনজুরি হয়, যদি টিউবারকুলাস ডিস্ট্রাকশন হয়। টিউবারকুলাস ডিস্ট্রাকশন মানে কি? আমাদের যক্ষা হয় না, যক্ষা, টিউবারকুলোসিস যদি হয়, তখন গিয়ে সে অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে ডিস্ট্রয় করে ফেলে, সেটাকে বলা হয় টিউবারকুলাস ডিস্ট্রাকশন অফ অ্যাড্রেনাল গ্ল্যান্ড। মানে কোনো কারণে যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ডিস্ট্রাকশন হয়, ফাইব্রোসিস হয়, অ্যাট্রফি হয়, তখন অ্যাডেনোকর্টিক্যাল হরমোনের সিনথেসিস সিক্রেশন কমে যায়, তখন হরমোনও কমে যায়। হরমোন কমে গেলে কি হয়? কিছু ফিচার আছে, ফ্যাটিগ এন্ড উইকনেস, লস অফ অ্যাপেটাইট, জিআইটি সিনড্রোম আছে, ডিজিনেস আছে ডিউ টু ডিক্রিজ ব্লাড প্রেশার এন্ড হাইপার পিগমেন্টেশন। আচ্ছা, এটাকে যদি একটু অ্যাপ্লাইড ফিজিওলজি হিসেবে চিন্তা করি, তোমরা যখন ওয়ার্ডে যাবা, হ্যাঁ, ওয়ার্ডে গেলে কিছু কিছু পেশেন্ট আসবে, হ্যাঁ, প্রচন্ড লিন এন্ড থিন, মানে মনে হবে হাড্ডির উপরে চামড়া বসানো। তারপরে শুনবা যে কয়েকদিন আগেই তার হঠাৎ করে ডায়রিয়া হয়েছিল, জাস্ট 2-3 দিন আগে ডায়রিয়া হয়েছিল,
বা বেশ অনেকদিন ধরে তার ওজন কমে যাচ্ছে, তারপরে চামড়া টামড়া কালো হয়ে যাচ্ছে, তারপরে 2 দিন আগে ডায়রিয়া হয়েছিল, এখন তো পুরা অবস্থা খারাপ। এই তারা দৌড়াদৌড়ি করে পেশেন্টটাকে হসপিটালে নিয়ে আসবে। তো তারপরে পেশেন্টকে হসপিটালে নিয়ে আসলে যখন তোমরা দেখবা পেশেন্টকে বা ক্লিনিক্যাল এক্সামিনেশন করবা, তখন দেখবা হাইপোটেনশন, হ্যাঁ, প্রেশার অনেক কম বা একদম প্রেশার নাই, শকে আছে পেশেন্ট। তো এই ধরনের পেশেন্ট যদি পাও, কোনো আন্ডারলাইং ডিজিজ নাই, ডায়াবেটিস নাই বা ক্যান্সার নাই, এই ধরনের কিছু নাই, যদি এরকম পাও তাহলে তোমাকে ফার্স্টেই চিন্তা করতে হবে অ্যাডিসন ডিজিজ। তাহলে আলটিমেটলি তোমাকে সিটি স্ক্যান করতে দিতে হবে অ্যাডেনাল গ্ল্যান্ডের কন্ডিশন দেখার জন্য, বা হরমোন অ্যানালাইসিস করতে দিতে হবে, ইলেকট্রোলাইট করতে দিতে হবে। ফার্স্টেই দিতে হবে হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট করতে দিলেই তোমরা কি পাবা? ডিক্রিজ সোডিয়াম, তারপরে increase potassium and hydrogen. increased potassium, increased decreased metabolic chloride, acidosis থাকবে তো। হ্যাঁ, মেটাবলিক অ্যাসিডোসিস থাকবে। এই ধরনের পেশেন্ট গুলাকে ইমিডিয়েট ম্যানেজমেন্ট না দিলে দেখা যায় যে মারা যায়। আর এই যে বলতেছে হাইপার পিগমেন্টেশনটা কেন হয় বলতে পারবা কেউ? মেলাটোনিন ম্যাম সিক্রেশন বাড়িয়ে দেবে। হ্যাঁ, মেলানোসাইট, ঠিক আছে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটাকে বাড়ায় দেয়। কি হয়, আমাদের গ্ল্যান্ডটা তো অ্যাট্রফি হয়ে গেছে, সেজন্য ব্লাড লেভেল অফ অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন কমে গেছে বা ব্লাড লেভেল অফ কর্টিসল কমে গেছে। যখন কমে যায় তখন নেগেটিভ ফিডব্যাকের জন্য কি হয়, এসিটিএইচ সিক্রেশনটা বেড়ে যায়, তাই না? এই এসিটিএইচটা আবার কি করে, আমাদের যে পিটুইটারি আছে সেই পিটুইটারিতে কিছু প্রিপ্রো হরমোন আছে, হ্যাঁ, নাম হচ্ছে প্রোঅপিওমেলানোকর্টিন, ঠিক আছে। সেই প্রোঅপিওমেলানোকর্টিনটা একই সাথে যেমন এসিটিএইচ এর একটা প্রিকারসর হিসেবে কাজ করে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের প্রিকারসর হিসেবেও কাজ করে। মেলানোসাইট আমরা শুনেছি না যে আমাদের চামড়ার ডার্মিস আর এপিডার্মিসের মধ্যে থাকে মেলানোসাইট। সেই মেলানোসাইটটা ইজ রেসপন্সিবল ফর আওয়ার স্কিন কমপ্লেকশন। মেলানোসাইট যার বেশি সে একটু ডার্ক কমপ্লেকশনের হয়, মেলানোসাইট যার কম সে একটু ফেয়ার কমপ্লেকশনের হয়, তাই না? তো এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন যখন বেড়ে যায় তখন সে কি করে, ব্ল্যাকিশ পিগমেন্টেশন অফ স্কিন করে। হ্যাঁ, তোমরা যদি একটা পেশেন্ট পাও যে লিন অ্যান্ড থিন প্লাস হচ্ছে গিয়ে হাইপোটেনশন প্লাস হচ্ছে পিগমেন্টেশন, তাহলে চোখ বন্ধ করেই বলে দিতে পারবে এটা হচ্ছে অ্যাডিসন ডিজিজের পেশেন্ট। কিন্তু যদি তোমার পিগমেন্টেশন না থাকে তখন তোমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। চিন্তা করতে পারো এটা হয়তো যে ডায়রিয়ার জন্য শকে গেছে, বা ব্লাড ভলিউম কম, বা কোনো কারণে এনিমিয়া থাকতে পারে। এনিমিয়া কেন হতে পারে? এনিমিয়া হেলমিনথিয়াসিসের জন্য হতে পারে, বা আয়রন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, বা জিআইটি ব্লিডিং এর জন্য হতে পারে, অনেক ধরনের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে। কিন্তু যখন লিন অ্যান্ড থিন তারপরে হচ্ছে হাইপোটেনশন সাথে পিগমেন্টেশন থাকবে, তখন মোটামুটি একটাই ডায়াগনোসিস ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ। আচ্ছা, এবার হচ্ছে হাইপার অ্যাড্রিনালিজমের মধ্যে সবচেয়ে কমন ডিজিজ হচ্ছে কুশিং সিনড্রোম। হ্যাঁ, কুশিং সিনড্রোম কি জিনিস? এটা তোমাদের ইয়েতে আসে, শর্ট নোটে আসে, রিটেনে, ভাইভাতেও খুব জিজ্ঞেস করবে। কুশিং সিনড্রোম যদি জিজ্ঞেস করে কেউ যদি না পারো তাহলে কিন্তু পাস ফেইলের ডিসিশন হয়ে যায়, ঠিক আছে? কুশিং সিনড্রোম সম্পর্কে কার কোনো আইডিয়া আছে? তো ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম এডিসনস ডিজিজ আর এডোনেশিয়ান ক্রাইসিস দুটার মধ্যে পার্থক্য কি মনে হচ্ছে? অ্যাডিসন ডিজিজ হচ্ছে গিয়ে তোমার একটা পেশেন্টকে ইনভলভ করে ফেলছে, একটা পার্সনকে ইনভলভ করে ফেলছে। হ্যাঁ, আর অ্যাডিসোনিয়ান ক্রাইসিস জিনিসটা হচ্ছে কি, তোমার অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন তোমার কম, কিন্তু আগে কখনো পেশেন্ট সেটা বুঝে নাই, ঠিক আছে, বা পেশেন্ট জানতো না, তার এখনো সাইন সিমটম ডেভেলপ করে নাই, কিন্তু সে যখন একটা সাডেন
স্ট্রেসফুল কন্ডিশনে যাচ্ছে, যেমন তার সার্জারি হবে, তখন মানে র্যাপিড আমরা দেখতেছি কি কর্টিসল লেভেলটা কমে গেছে, মানে হঠাৎ করেই কমে গেছে। সে কারণে আমি মানে ওই পেশেন্টটাকে আর মানে রিভার্স করতে পারলাম না। কোনো কন্ডিশনের জন্য হঠাৎ করে যদি কমে যায় তখন সেটাকে আমরা বলতেছি ক্রাইসিস। অ্যাডিসন ডিজিজ হইলে মানে সেটা হচ্ছে গিয়ে একটা কনসিকুয়েন্স ছিল, সেটা থেকে তুমি হসপিটালাইজ করছো বা ট্রিটমেন্ট দিলা, তোমার টাইম পাওয়া যাচ্ছে। আর অ্যাডিসনিয়ান ক্রাইসিস হচ্ছে কি মানে এতই কমে গেছে বা হঠাৎ করে এই সিমটম গুলো ডেভেলপ করছে যে মানে দ্যাট ইজ ক্রাইসিস, যে তোমার স্ট্রেসফুল মানে তোমার নর্মালি তুমি তোমার লাইফস্টাইল চলে যাচ্ছিল, ঠিক আছে, নর্মালি তোমার যে অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনটা ছিল সেটা তোমার জন্য ওকে ছিল বা হচ্ছে গিয়ে কি বলবো কাট অফ লেভেল ছিল, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে যদি কোনো স্ট্রেসফুল কন্ডিশনে এক্সপোজড হও তখন আর তোমার সেই কাট অফ লেভেলটা তোমার ইনক্রিজ যে ডিমান্ড সেটা ফুলফিল করতে পারতেছে না। ওই যে বললাম না, মানে আমাদের স্ট্রেসফুল কন্ডিশনে আমাদের নর্মালি কর্টিসল লেভেল বেড়ে গিয়ে স্ট্রেসফুল কন্ডিশনের ডিমান্ড গুলোকে ফুলফিল করে, কিন্তু ওটার এমন কন্ডিশন যে তোমার কাট অফ লেভেলে ছিল, নর্মাল কন্ডিশনে ঠিক ছিল, কিন্তু তোমার যখন কোনো স্ট্রেসফুল কন্ডিশন হবে, যখন তোমার ডিমান্ড বাড়বে, সেই ইনক্রিজ ডিমান্ডটাকে তোমার ফুলফিল করতে পারবে না, তখন সেটাকে আমরা বলি অ্যাডিসনিয়ান ক্রাইসিস। আমি কি বুঝাইতে পারছি? জি ম্যাম। মানে অ্যাডিসনিয়ান ক্রাইসিসটা হঠাৎ ডেভেলপ করবে, আর অ্যাডিসন ডিজিজটা তোমার ডে বাই ডে। হ্যাঁ, আচ্ছা। অ্যাডিসনিয়ান ক্রাইসিস এর যদি আমরা কাউকে সাসপেক্ট করি, তো তাদের ক্ষেত্রে যদি কোনো স্ট্রেসফুল কন্ডিশনে যেতে চাই, যেমন সার্জারি যদি করতে চাই, তখন আমরা তাদেরকে এক্সোজেনাস বা আর্টিফিশিয়াল কর্টিসলটা ইনজেক্ট করি বা আগে থেকেই তার কর্টিসলটা বাড়ানোর ব্যবস্থা করি। আচ্ছা, কুশিং সিনড্রোমটা কি? যদি হাইপার সিক্রেশন অফ কর্টিসল হয় তখন সেটাকে আমরা কুশিং সিনড্রোম বলি। কুশিং সিনড্রোমের কি কি ফিচার পাওয়া যায়? মুন ফেস, হ্যাঁ, মুন ফেস বা এটাকে আমরা কুশিং ফেসও বলি। আর কি হয়? বাফেলো টর্সো হয়, একনি হয়, হার্সুটিজম হয়, ডায়াবেটিস হয়। তো হ্যাঁ, পট বেলি হয়। তোমাদের বইয়ে একটা ছবি আছে না, সুন্দর, দেখেছো ছবিটা? যে একটা পেট মোটা, হাত পা চিকন চিকন একটা ছবি বই আছে সাথে। গালগুলা টসটসে লাল এরকম। হ্যাঁ হ্যাঁ, তো ওইখানে দেখবা সুন্দর করে ফিচার গুলো ছবির পাশে পাশেই দেয়া আছে। হ্যাঁ, হাইপার টেনশন থাকবে, তারপরে ডায়াবেটিস থাকবে, পেন্ডুলাস অ্যাবডোমেন থাকবে, একনি থাকবে, মুন ফেস থাকবে, তারপরে কি থাকবে, পার্পল রেড স্ট্রায়া থাকবে, থিন আর্ম থাকবে, থিন লেগ থাকবে, তারপরে অস্টিওপোরোসিস থাকতে পারে, ঠিক আছে। কর্টিসল বেশি বেশি থাকলে যা যা হয় সবই হবে। তোমাদের শর্ট নোট আসবে, সুন্দর করে একটু শর্ট নোটটা রেডি করবা, পড়বা, ঠিক আছে। এখন কোনটা কেন হয় সেটাও তোমাদের বইয়ে অল্প অল্প করে লেখা আছে, সুন্দর করে পড়বা। এই যে হাত পা গুলো লিন এন্ড থিন কেন হয়? চিকন হয়ে যায় কেন হাত পা গুলো? প্রোটিন ক্যাটাবলিজম বেশি। ভেরি গুড। এই যে আমরা একটু আগে পড়ছিলাম না, প্রোটিন ক্যাটাবলিজম করে, সেই প্রোটিন ক্যাটাবলিজম, স্কেলেটাল মাসেলের প্রোটিনকে ক্যাটাবলিজম যখন করে তখন হাত পা গুলো চিকন চিকন হয়ে যায়। আর কি করে? এই যে পার্পল রেড স্ট্রায়া হয় অ্যাবডোমেনের নিচে, কেন হয়?
এটা হচ্ছে গিয়ে যে চামড়ার নিচে আমাদের কোলাজেন ফাইবার থাকে, হ্যাঁ, কোলাজেন ফাইবার গুলোও কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোটিন। আমাদের ইলাস্টিক ফাইবার, কোলাজেন ফাইবার, এরা সবাই হচ্ছে গিয়ে প্রোটিন। তো সেই প্রোটিনেরও ডিমিনিশ হয়, তখন গিয়ে পার্পল স্ট্রায়া হয়। আবার যে হয় কেন, সেন্ট্রাল ওবেসিটি বা পেন্ডুলাস অ্যাবডোমেন কেন হয়? ইনক্রিজ ফ্যাট মোবিলাইজেশনের জন্য, হ্যাঁ, ফ্যাট মোবিলাইজেশনের জন্য বলা হয় হোল বডি থেকে ফ্যাটটাকে এনে অ্যাবডোমেনে বা হচ্ছে গিয়ে ওই যে এই নামটা কি, থোরাসিক রিজিয়নে বা আপার অ্যাবডোমিনাল রিজিয়নে গিয়ে ডিপোজিশন করে। সে কারণে বাফেলো টর্সো হয়, পেন্ডুলাস অ্যাবডোমেন হয়। তারপর ডায়াবেটিস কেন হয়? ম্যাম গ্লুকোজ লেভেল অনেক বেশি বাইরে যায়। হ্যাঁ, গ্লুকোজ লেভেল অনেক বেশি বেড়ে যায়। আর কেন হতে পারে? এটাকে আমরা কি বলি? অ্যাড্রেনাল ডায়াবেটিস বলি, হ্যাঁ, এটাকে আমরা কি বলি? অ্যাড্রেনাল ডায়াবেটিস বলি। এটার দুইটা মেকানিজম আছে, একটা হচ্ছে অবশ্যই সে গ্লুকোজ, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়, সেটা একটা মেকানিজম। আর একটা হচ্ছে কি, ওর ফ্যাট মোবিলাইজেশন বাড়ানোর জন্য ইনসুলিনের সেন্সিটিভিটিও কমায় দেয়, ঠিক আছে? মানে যখন যখন গ্লুকোকর্টিকয়েড বা কর্টিসল বেড়ে যায়, তখন সে কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়। ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দিলে কি হয়, আমাদের ইনসুলিনের সিক্রেশনও বাড়ে না? আমরা আগে পড়ছি না, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে গেলে ইনসুলিন সিক্রেশন বাড়ে। কিন্তু সেই ইনসুলিনের যে সিক্রেশনটা বাড়তেছে, সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ার তুলনায় অ্যাডিকুয়েট না, বা যাই বাড়তেছে সেটা আবার ইনক্রিজ ফ্যাটের জন্য রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। মানে ফ্যাটের কনসেন্ট্রেশন যেহেতু বেড়ে যায়, তখন সে আর ইনসুলিনের মতো কাজ করতে দেয় না। ফলে আমাদের ইনসুলিনটা কি করে বলতো? ইনসুলিনটা কি করে? তিনটা টিস্যুতে ইনসুলিন গ্লুকোজের আপটেক বাড়ায়। কোন কোন টিস্যু বলতো? স্কেলেটাল মাসল, তারপর হচ্ছে লিভারে বাড়ায়। আর কিডনি ম্যাম। কথা বুঝতে পারছি না, নেটওয়ার্ক। হ্যাঁ, কি কিডনি না, ইনসুলিনের অ্যাকশন কোথায় কোথায়? স্কেলেটাল মাসল আর লিভারে, আর তো কোথায়? স্কেলেটাল মাসল, লিভার, এডিপোস টিস্যু নাই? অ্যাডিপোস টিস্যুতে। হ্যাঁ, আচ্ছা, কোন কোন টিস্যুতে গ্লুকোজ আপটেকের জন্য ইনসুলিন লাগে না? ম্যাম নিউরন, তারপর আর কি? তোমাদের লেকচারের ক্লাস হয়েছে না ইনসুলিনে? আরবিসি তে লাগে ইনসুলিন, লাগে আরবিসি তে গ্লুকোজ ট্রান্সফার করার জন্য লাগে ইনসুলিন। না ম্যাম। না ম্যাম লাগে না। সেটা হবে না। তবে জার্মিনাল এখানেও লাগে না। ব্রেন টিস্যু আর নিউরন, আরবিসি, জার্মিনাল এপিথেলিয়াম, এসব জায়গায় গ্লুকোজ আপটেকের জন্য আমাদের কোনো ইনসুলিন লাগে না। গ্লুকোজ আপটেকের জন্য ইনসুলিন লাগে কোথায়? স্কেলেটাল, লিভার আর এডিপোস টিস্যু, ঠিক আছে? এই জিনিসগুলো জানতে হবে রে বাবা, নাহলে তো সমস্যা। আচ্ছা, যাই হোক, তাহলে কি হচ্ছে, আমাদের ইনসুলিন লেভেল ঠিক আছে, কিন্তু কর্টিসল লেভেল বেড়ে যাওয়ার জন্য আমাদের যে ডায়াবেটিসটা হয়, সেটাকে বলা হয় অ্যাড্রেনাল ডায়াবেটিস। অ্যাড্রেনাল ডায়াবেটিসের ট্রিটমেন্ট কি হবে? ডায়াবেটিস হলে আমরা তো ইনসুলিন দেই। এখন এখানে ইনসুলিন দিলে লাভ হবে? ইনসুলিন দিলে কি লাভ হবে? না ম্যাম। তাহলে কি দিতে হবে?
কতগুলো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট আছে যেগুলো দিলে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, সেগুলো দিতে হবে। আর কি দিতে হবে? ফ্যাট ডিক্রিজ করার জন্য কতগুলো ওষুধ আছে, সেই ওষুধগুলো তখন দিতে হবে যেন সে বডি ফ্যাটটাকে ডিক্রিজ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কুশিং সিনড্রোম পড়বা, অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম। কোন সিনড্রোম কি জিনিস? অ্যালডোস্টেরন বেড়ে গেলে মানে যে সিনড্রোম দেখা যায়। যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় কোন সিনড্রোম। তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে অ্যাডিসন ডিজিজ, কুশিং সিনড্রোম আর হচ্ছে কোন সিনড্রোম। এই তিনটা জিনিস শর্ট নোট হিসেবে তোমাদেরকে পড়তে হবে। তোমরা ভাইভা যখন দিতে যাও বা রিটেন যখন লিখতে যাও এই তিনটা জিনিস গুলায় ফেলো। হ্যাঁ, অ্যাডিসন ডিজিজ কেন হয়? ডিজিজ কেন হয়? ডিক্রিজ সিনথেসিস অফ অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন, এটার জন্য অ্যাডিসনস হয়। ইনক্রিজ সিনথেসিস অফ কর্টিসলের জন্য হয় কুশিং সিনড্রোম, আর ইনক্রিজ সিনথেসিস অফ অ্যালডোস্টেরনের জন্য হয় কোন সিনড্রোম। মনে থাকবে? কোন সিনড্রোম? আচ্ছা, ঠিক আছে, মনে থাকলে ভালো। এগুলাই মোটামুটি তোমাদের আসে। আর অ্যাড্রিনাল মেডুলা, হ্যাঁ, অ্যাড্রিনাল মেডুলারি হরমোন হচ্ছে এপিনেফ্রিন। এটা তোমাদের নার্ভাস সিস্টেমে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক যখন পড়বা তখন হচ্ছে গিয়ে মোটামুটি তোমরা ডিটেইল পড়বা। হ্যাঁ, অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোনের মধ্যে সাধারণত অ্যাড্রিনাল মেডুলারি হরমোনটা পড়ায় না, তারপরেও এখানে আছে, তোমরা চাইলে একটু করে দেখে নিতে পারবা। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফিউক্রোমোসাইটোমা। জাস্ট টার্মটা মনে রাখলেই হবে। হ্যাঁ, ভাইবার হলে হয়তো ম্যাডাম অনেক সময় জিজ্ঞেস করে যে ফিউক্রোমোসাইটোমার নাম শুনছো কখনো, তখন বলবা আর কি সেটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলারি টিউমার হলে সেটার নাম হয় ফিউক্রোমোসাইটোমা। ফিউক্রোমোসাইটোমা হলে হাইপারটেনশন হয়, হেডেক হয়, পালপিটেশন হয়, চেস্ট পেইন হয়, ডিফিকাল্টি ইন ব্রিদিং হয়, ডিজিনেস হয়। আর হচ্ছে অ্যাড্রিনাল মেডুলারি হরমোনের সিনথেসিস ডিগ্রেডেশন, এগুলা আচ্ছা লাগবে না, এত করতে হবে না। যদি কেউ সব পড়ার পরে সময় করতে পারো তাহলে একটু অ্যাড্রিনাল মেডুলাটা দেখে নিও। তাহলে নেক্সট উইকে আমরা আইটেম নিব, তাই তো?